আসসালামু আলাইকুম। আচ্ছা, আবার চলে এসেছে আমাদের রুট টু ডিএমসির অনুশীলনী সলভ ক্লাসের একটা অংশ, আমাদের জৈব রসায়নের অংশ নিয়ে। জৈব রসায়ন আমাদের মোটামুটি একটা রিভিশন হয়ে গেছে। আজকে আমরা অনুশীলনী পড়া ট্রাই করবো। ওকে, অনুশীলনী যে হাজারিনাক স্যারের যে অনুশীলনী কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে ওপেন হচ্ছে, তো তোমরা সবাই ইনশাল্লাহ আমি আশা করি তোমরা সবাই চলে আসবে। ঠিক আছে, তোমরা যা যা ফ্রেন্ড আছো তাদেরকে মেনশন দিয়ে দাও আজকে, যেন আমরা তো তারা যেন মিস না করে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমাদের কিন্তু প্রায় সিলেবাস মোটামুটি প্রায় কিন্তু অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। তো সিলেবাস শেষ করলে তো হবে না, আমাদের যে অনুশীলনী কোয়েশ্চেনগুলো আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তাই না? খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো আমরা গুরুত্ব সহকারে পড়বো। ওকে, তোমরা আগে একটু আমাকে জানাও আমাকে শোনা যাচ্ছে কি না। হ্যাঁ, আর তোমাদের যা যা ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যাঁ বুঝতে পারতেছি, আজকে সবাইকে পেয়ে গেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা দেখো, জৈব রসায়ন এই চ্যাপ্টারটা তোমাদের কাছে মানে শুরু থেকেই অনেক ভীতিকর বিষয়টা, তাই না? আসলে কি জানো, এই চ্যাপ্টারে তুমি যদি বেসিকটা জানো না, মোটামুটি অ্যান্সার করে আসা যায়। আর এখান থেকে এত কঠিন কখনো কোয়েশ্চেন হয় না মেডিকেলে। তো তুমি হচ্ছে যে মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকলে আমি আশা করি তোমাদের এগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, অলরেডি অনেকজনই এসে পড়ছো, তোমরা একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে। পড়াশোনা কখনো একা একা করা যায় না, তাই না? কি করতে হবে, সবাইকে শেয়ার করে একসাথে সবাইকে নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, দেখো আমরা জৈব রসায়নের ক্লাস তো পুরোপুরি হয়ে গেছে। আজকে আমরা একটা রিভিশনমূলক একটা ক্লাস দিব। ঠিক আছে, মানে আমরা অনুশীলনী সলভটা করব। দেখো প্রথমে কি বলা আছে এই কোয়েশ্চেনগুলো। প্রথমে বলা আছে জৈব যৌগের অণুসমূহের মধ্যে কোন বন্ধন দ্বারা গঠিত জৈব যৌগ। আমরা জানি দুই ধরনের যৌগ আছে, একটা অজৈব যৌগ আর একটা জৈব যৌগ। জৈব যৌগ সাধারণত সবগুলো হচ্ছে কি হয়, সমযোজী বন্ধন দ্বারা কি হয়, এটা আবদ্ধ থাকে। ঠিক আছে, সমযোজী বন্ধন দ্বারা গঠিত হবে। আর অজৈব যৌগের মধ্যে সমযোজী আছে, আর কি আছে বলতো, আয়নিক আছে, সন্নিবেশ আছে, সবগুলাই হবে। ঠিক আছে, কিন্তু আমরা জৈব যৌগ বলতেই বুঝবো সমযোজী বন্ধন। ওকে, আচ্ছা দেখো, এখানে বলা আছে নিচের কোন যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণুতে sp2 সংকরায়ন দেওয়া আছে। ঠিক আছে, কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা sp2 সংকরায়ন বের করব। আচ্ছা ভাই, একটু মনে রাখবা, যখন জৈব যৌগের ক্ষেত্রে আমরা সংকরায়ন বের করে থাকি তখন আমরা একটু এই ফর্মুলাটা ইউজ করব। যখন মনে করো, এখানে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। মনে করো এখানে আমরা একটা ইথেন আঁকতেছি, বুঝছো? ইথেন আছে, আচ্ছা ইথেন আছে, আর এখানে মনে করো আমরা ইথিন দিলাম, একটা এলকিন দিলাম। ঠিক আছে, এলকিন দিলাম, এলকিনের ক্ষেত্রে দুইটা এইচ এলকিন দিলাম, আর এখানে মনে করো আমরা অ্যালকাইন দিলাম। এখন আমরা কি করি, যখন জৈব যৌগের ক্ষেত্রে সংকরায়ন বের করতে চাই, কার বের করবো বলতো, কার্বনের বের করবো। কার্বনের আমরা দেখব তার কয়টার মধ্যে সিগমা বন্ধন আছে। ঠিক আছে, আমরা শুধুমাত্র সিগমা বন্ধন কাউন্ট করবো, কোনো পাই বন্ধন কাউন্ট করবো না। তাহলে দেখো এই কার্বনটার মধ্যে সিগমা বন্ধন আছে একটা, দুইটা, তিনটা, চারটা আছে না, তার সংকর মান হবে 4। আমরা জানি যখন নাম্বার 4 হবে তখন তার সংকরায়ন হবে sp3 হবে। 4 এর জন্য কত হয়, sp3 সংকরায়ন হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যালকেনগুলো কি হয় বলতো, অ্যালকেনগুলো হয় sp3 সংকরায়ন হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অ্যালকিনের কথা চিন্তা করি। আমি বলছি জৈব যৌগের ক্ষেত্রে যখন আমরা কার্বনের সংকরায়ন বের করব তখন শুধুমাত্র তার সিগমা কাউন্ট করব। তাহলে দেখো তো এখানে সিগমা বন্ধন কয়টা আছে, এই যে এখানে একটা সিগমা আছে 1, 2 আর 3। এখানে কিন্তু একটা পাই, আমরা যদি দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা পাই বন্ধন হয়, একটা সিগমা বন্ধন হয়, তাহলে আমরা শুধুমাত্র সিগমাটা কাউন্ট করব। তাহলে 1, 2, 3 পাচ্ছি। 3 এর জন্য বলতো যদি সংকরণ নাম্বার 3 হয় তার সংকরায়ন কত হবে, sp2। তার মানে sp2 সংকরায়ন হবে অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকিনের ক্ষেত্রে কি হবে, sp2 সংকরায়ন হবে। ঠিক আছে, আচ্ছা এখন অ্যালকাইনের ক্ষেত্রে এখানেও আমরা কি করবো, শুধুমাত্র সিগমা কাউন্ট করবো। দেখো যখন 3টা বন্ধ থাকে, 3টা বন্ধের মধ্যে 2টা পাই থাকে, একটা সিগমা থাকে, তখন আমরা কাউন্ট করি এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, কত 2। তাহলে 2 এর জন্য কত হয় সংকরণ বলতো, sp সংকরণ। তাহলে sp সংকরণ হবে কি বলতো, অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরণ হয়, অ্যালকাইন। তোমার এখানে চাইছে sp2 সংকরণ, তাহলে sp2 সংকরণ কার হয় বলতো, এলকিনের হয়। এখানে আমরা দেখবো এলকিন কোনটা আছে, এই দেখো ভাইয়া ডি নম্বরে একটা এলকিন দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, sp2 সংকরণ পাচ্ছি। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা হ্যাঁ, দেখো পরবর্তী কোশ্চেনে বলা আছে কার্বনিল মূলকে, ঠিক আছে, কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন করে, মানে সংকরায়ন ঘটে। কার্বনিল মূলক কি বুঝো, অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা বলি কার্বনিল মূলক। কার্বনিল মূলক একটা সাধারণ সংখ্যা আছে COO, এদিক দিয়ে খালি হাত থাকবে, এখানে আর থাকতে পারে, এইচ থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার্বনিল মূলক। ঠিক আছে, এই কার্বনিল মূলক আমরা সংকরায়ন বের করবো। আমি বলছি জৈব যৌগের ক্ষেত্রে সবসময় সংকরায়ন আমরা বের করি সিগমা বন্ধন কাউন্ট করবো। তাহলে এখানে সিগমা কয়টা আছে বলতো, মনে করি এখানে আর আছে, এখানেও আর আছে,
যেটা কিছু থাকুক, তাহলে সিগমা কাউন্ট করি, এই 1 2 3। আচ্ছা, যেখানে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের মধ্যে একটা থেকে সিগমা, একটা থেকে পাই, তাহলে আমরা পাইটা কাউন্ট করবো না, আমরা কি কাউন্ট করবো বলতো, আমরা সিগমা কাউন্ট করবো। তাহলে 3 বলো, 3 এর জন্য কোন সংকরণ হয়? 3 এর জন্য sp2 সংকরণ হয়, sp2 সংকরণ। কার্বনিয়ন মূলক অ্যালডিহাইড কিটোনের মধ্যে কোন সংকরণ আছে বলতো? sp2 সংকরণ আছে, ঠিক আছে, sp2 সংকরণ আছে। ওকে, আচ্ছা, এরপরটাতে চাই আমরা, এখানে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াটা আমাদের জৈব যৌগের চ্যাপ্টারের প্রথম বিক্রিয়াটাকে এইটা দেওয়া আছে, তাই না? আমরা একটা ইথানিক সায়ানাইডের সাথে আমরা বিক্রিয়া করলে, আমরা অ্যামোনিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করলে এটা কি হয় বলতো? ইউরিয়া তৈরি হয়। এটা কিসের সংকেত বলতো ভাই? এটা হচ্ছে যে ইউরিয়ার সংকেত। আচ্ছা, এই বিক্রিয়াটা বলা আছে কোন ধরনের বিক্রিয়া, বিক্রিয়াটা কোন ধরনের বের করতে বলছে। আচ্ছা, বিক্রিয়া অনেক ধরনের হয়ে থাকে, একটা হয় সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, এগুলো আমরা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছি। কিন্তু দেখো, এই সংযোজন বলো, অপসারণ বলো, এগুলোর মধ্যে কি হয়? রাসায়নিক বন্ধন, মনে করো রাসায়নিক যৌগ মানে বিক্রিয়ক একটা থাকে, উৎপাদ দুইটা তৈরি হতে পারে, বা মানে একের অধিক থাকতে হবে। কিন্তু এখানে কয়টা আছে? এখানে বিক্রিয়ক আছে একটা, বিক্রিয়ক একটা আছে, উৎপাদ একটা আছে। তখন আমরা চিন্তা করবো এটা সমানুকরণ বিক্রিয়া কিনা। সমানুকরণ বিক্রিয়া মানে কি বলতো? যাদের আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই দুইটা যৌগেরই দেখবো হচ্ছে আণবিক সংকেত এক। কীভাবে বের করি আমরা? দেখো, নাইট্রোজেন কয়টা আছে? দুইটা আছে না? এই যে নাইট্রোজেন দুইটা আছে, ঠিক আছে। হাইড্রোজেন আছে চারটা, এই যে হাইড্রোজেন টোটাল চারটা, ঠিক আছে। কার্বন একটা আর অক্সিজেন একটা। তাহলে দেখো, এটা কি সমানুকরণ, মানে আইসোমার বলি। তাহলে আইসোমার বিক্রিয়াটি হবে সমানুকরণ বিক্রিয়া হবে, ঠিক আছে। যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে আমরা বলি সমাণু, ঠিক আছে, সমাণু। আচ্ছা, এরপরের বিক্রিয়াটা কোশ্চেনে কি আছে বলতো? নিচের কোনটি এলিফেটিক যৌগ? আচ্ছা, আমরা যৌগ যৌগকে দুই ভাগে ভাগ করি, একটা এলিফেটিক যৌগ আর একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের মধ্যে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়ছি, যার মধ্যে কি থাকবে বলতো? একান্ত দ্বিবন্ধন থাকবে, সেগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি, ঠিক আছে। মানে কি, একটা বেনজিন বলয় থাকবে, যার মধ্যে বেনজিন বলয় থাকবে না, সেটাকে আমরা কি বলবো? এলিফেটিক যৌগ বলবো। দেখো, এখানে ইথিলিন অক্সাইড দেওয়া আছে। ইথিলিন অক্সাইডকে আমরা আঁকতে পারি। ইথিলিন অক্সাইড হচ্ছে যে এরকম থাকবে, ও ও এদিকে দুইটা হাইড্রোজেন, এদিকে দুইটা হাইড্রোজেন, এটাকে আমরা বলি ইথিলিন অক্সাইড। দেখো, ইথিলিন অক্সাইডের মধ্যে কোনো কি নাই? পাই বন্ধন নাই। যেহেতু পাই বন্ধন, এটা অবশ্যই কি বন্ধন মতো? এটা হচ্ছে যেটা এলিফেটিক যৌগ, এটা এলিফেটিক যৌগ। এনিলিনের সংকেত দেখো, প্রথমে একটা বেনজিন আঁকবা, এটা হচ্ছে বেনজিন, এখন তো দ্বিবন্ধন, তারপর আছে তুমি কি দিচ্ছ? একটা এমি দিচ্ছ, তাহলে এটা এনিলিন হয়ে গেলো। তাহলে অবশ্যই আমার পাই বন্ধন আছে, এটা কি অ্যারোমেটিক যৌগ। টলুইন একটা কি অ্যারোমেটিক যৌগ, টলুইন CH3, টলুইন একটা অ্যারোমেটিক যৌগ। ফেনল একটা কি বলতো? বেনজিন বলয় থাকবে, তারপর একটা OH থাকবে, তাহলে এটা একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে এটা আমরা যাই। এরপরে কোশ্চেনে কি বলা আছে? ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কে? এখন ক্যাটেনেশন ধর্ম আমরা পড়ছিলাম, জৈব যৌগের মধ্যে 3 ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়, এটাকে আমরা ক্যাপস দ্বারা মনে রাখতে বলছিলাম, ক্যাপস, ঠিক আছে। এই যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ 3টা, একটা হচ্ছে ক্যাটেনেশন, আরেকটা হচ্ছে পলিমারকরণ, আরেকটা সমানতা, ঠিক আছে। আচ্ছা, ক্যাটেনেশন বলতে আমরা কি বুঝি? এই যে কার্বন যে শিকল তৈরি করে, কার্বনের 4টা হাত থাকে, তো এখানে কি হয়? অনেক লম্বা শিকল তৈরি করতে পারে। এই যে কার্বনের শিকল তৈরি করার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি ক্যাটেনেশন ক্ষমতা, ঠিক আছে। তাহলে ক্যাটেনেশন কার ক্ষমতা বলতো? এটা কার্বনের ক্ষমতা। কার্বন কি দৈর্ঘ্য কি করতে পারে? অনেক বড় একটা শিকল তৈরি করতে পারে, তাই কার্বনকে আমরা বলি ক্যাটেনেশন ধর্ম। তাহলে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কার্বন, ঠিক আছে। আর জৈব যৌগের প্রযোজ্যতার কারণ 3টা, ক্যাপস দিয়ে মনে রাখবো, ক্যাটেনেশন, পলিমারকরণ, একটা সমানতা। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো, এখন বলা আছে নিচের যৌগের মধ্যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রমটা আমাদের চিন্তা করতে হবে। তুমি চিন্তা করো, একটা অ্যালকেনের মধ্যে কি থাকে? কার্বন কার্বন একক বন্ধন থাকে। তার মানে এই যে কার্বন, এটা কিন্তু অ্যালকেন, ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধন থাকে। আর অ্যালকিনের মধ্যে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনের মধ্যে থাকে কার্বন কার্বন ত্রিবন্ধন। এখন তুমি চিন্তা করো, যখন দুইটা কার্বন একটা মাত্র দড়ি দ্বারা কি হবে? তারা সংযুক্ত অবস্থায় আছে, তাদের দূরত্বটা অনেক দূরে থাকবে। আর যখন এটা দুইটা দড়ির মাধ্যমে কি হবে? কাছাকাছি অবস্থায় আসবে, তখন তাকে আরও কাছাকাছি হয়ে যাবে না? তার মানে হলো, এই একটা বন্ধনের সময় তার দূরত্ব কি হবে? অনেক বড় হবে, ঠিক আছে। আর যখন দুইটা দড়ি হবে, তখন এটা কাছাকাছি চলে আসবে, দুইটা দড়ির টান বেশি, ঠিক আছে। আর যখন 3টা হবে, তখন আরও কাছাকাছি চলে আসবে। তাহলে বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে আমরা কি বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বড় কার হবে? অ্যালকেনের, ঠিক আছে। এরপর হবে অ্যালকিনের, এরপর হবে অ্যালকাইনের। এখন আমরা বের করব, এখানে দেখো, এখানে CnH2n, তার মানে কি? এটা অ্যালকিন দেওয়া আছে, অ্যালকিন মানে এক্স যৌগ, ঠিক আছে। এখন এটা কি দেওয়া আছে বলতো? ইথাইন মানে কিসের যৌগ বলতো? অ্যালকাইন, তাহলে ওয়াই হচ্ছে যে অ্যালকাইন, ওকে। জেড হচ্ছে যে তাহলে কি বলতো? অ্যালকেন। তাহলে সিরিয়ালটি ভাবে হবে ZXY। দেখো, ZXY যেটা হবে এটা দাগায় ফেলাবা, ওকে, ZXY। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনে বলা আছে বেনজিনে, ঠিক আছে, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? আমরা জানি বেনজিনের মধ্যে কি হয়? একান্ত দ্বিবন্ধন থাকে, দুইটা বন্ধন থাকার কারণে
আচ্ছা স্লোলি বলবো, আচ্ছা ঠিক আছে বলতেছি, অসুবিধা নেই। একটু আগাচ্ছি, আছে যে অনেকগুলো কোয়েশ্চেন তো সমস্যা নাই, না বুঝলে বলবা। দেখো বলছে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত। বেনজিন আমরা জানি কি একটা অ্যারোমেটিক যৌগ, এটার মধ্যে 71 দ্বিবন্ধন থাকে, ঠিক আছে। দ্বিবন্ধন থাকার কারণে এর দৈর্ঘ্য হওয়ার কাছে 1.34, ঠিক আছে। এটা না হয় এটা হয় বেনজিনের ক্ষেত্রে 0.139 ন্যানোমিটার হয়, ঠিক আছে। এটা তো মুখস্থ, এটা আর পড়ার কিছু নাই, ঠিক আছে, এটা মুখস্থ বিদ্যা। ওকে, আচ্ছা এরপরে চলে আসি আমরা নিচের কোনটিতে বিষম চাকরিক। বিষম চাকরিক মানে হ্যাটারোসাইক্লিক যৌগ থাকে। আচ্ছা বিষম চাকরিক যৌগ আমরা কাকে বলি? আমরা জানি বেনজিনের মধ্যে প্রত্যেকটার মধ্যে কার্বন কি থাকে, কার্বন বন্ধন থাকে না। মনে করি একটা বেনজিন চক্র হয়, ঠিক আছে, বা বলো একটা চক্র আছে, চক্রের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে কি কার্বন কার্বন থাকে, কার্বন থাকে, তাহলে এটা কার্বোসাইক্লিক যৌগ বলি, ঠিক আছে। কার্বন ছাড়া যদি এটার মাঝখানে অন্য যে কোনো মৌল চলে আসলো, ঠিক আছে, মনে করো একটা অক্সিজেন চলে আসলো, তাহলে সেটাকে আমরা বলবো বিষম চাকরিক যৌগ বলবো। তাহলে এখানে বিষম চাকরিক কোনটা বলতো? এই যে ফিউরান দেওয়া আছে, এটা হচ্ছে যে বিষম চাকরিক যৌগ। এই ফিউরানটা হচ্ছে বিষম চাকরিক যৌগ। আর বাকি সবগুলো দেখো বেনজিন। আচ্ছা এটা দেখো তো, এটার মধ্যে কোনো কি ও আছে, অন্য কোনো মৌল নাই, এটার মধ্যে কোনো অন্য কোনো মৌল নাই, এটার মধ্যে কোনো অন্য কোনো মৌল নাই, তাহলে এটাকে আমরা বিষম চাকরিক যৌগ বলবো। ওকে, আচ্ছা পরে দিই। এখন বলা আছে, আচ্ছা একই কথা বলছে নিচের কোনটি বিষম চাকরিক যৌগ। একটু আগে দেখাইছি না ফিউরান, ফিউরান আঁকলে আমরা কিরকম পাই, এরকম একটা অক্সিজেন, ঠিক আছে, ডাবল বন, এখানে দুটা মুক্ত জোর ইলেকট্রন থাকে দুইটা, ঠিক আছে। তাহলে এটাকে ফিউরানের সংকেত, তাহলে ফিউরান হবে কি বিষম চাকরিক যৌগ। বিষম চাকরিক যৌগটা তুমি এফটিপি দিয়ে মনে রাখতে পারো, এফটিপি। এফ দিয়ে হচ্ছে যে ফিউরান, ঠিক আছে। টি দিয়ে হচ্ছে যে থায়োফিন পাইরোল, হ্যাঁ থায়োফিন আর পাইরোল, থায়োফিন থায়োফিন আর হচ্ছে যে পাইরোল, পাইরোল। আচ্ছা আমাকে বলতো ফিউরানের মধ্যে কি থাকে? ফিউরানে থাকে অক্সিজেন, ফিউরানে থাকে অক্সিজেন, আর থায়োফিনে থাকে সালফার, পাইরোলে থাকে নাইট্রোজেন, ঠিক আছে। এটা একটু মনে রাখতে পারলে মনে রাখবা। ওকে, আচ্ছা এরপরের কোয়েশনে যাই আমরা দেখি। আচ্ছা এখন আছে নামকরণ, ঠিক আছে। এখানে একটা যৌগ দেওয়া আছে, যৌগটার আইইউপ্যাক নামকরণ পদ্ধতি বের করতে বলা হচ্ছে। এখন আইইউপ্যাক নামকরণের ক্ষেত্রে আমরা জানি প্রথমে আমরা দেখব এই যৌগটার মধ্যে আমরা কি করবো বলতে, এটা কি, এটার কার্যকরী মূলক কি আছে সেটা একটু চিন্তা করবো। দেখো এখানে কার্যকরী মূলক আছে যে একটা এলডিহাইড আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে শুরু করবো, তাহলে এখান থেকে করবো না এখান থেকে করবো, যেহেতু এখানে আমরা কার্যকরী মূলক আছে, তাহলে কার্যকরী মূলক যেখানে থাকবে সেখান থেকে নাম্বারিং করবো। এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। এখন আমরা প্রথমেই কাজ করব এখানে ব্রাঞ্চিং কি আছে, তাহলে আমাদের যে কার্যকরী মূলক আছে এটা বাদ দিয়ে দেখবো ব্রাঞ্চিং কি আছে। দেখো তো ভাইয়া এখানে ব্রাঞ্চিং শুধুমাত্র একটা আছে, ক্লোরিন আছে। ক্লোরিনটা কয় নম্বর কার্বন আছে বলতো? 2 নম্বর কার্বন আছে, তাই আমরা এটা বলবো 2 ক্লোরো। এটাকে বলবো আমরা 2 ক্লোরো, 2 ক্লোরো। আচ্ছা 2 ক্লোরো গেল। এখন দেখবো এখানে কয়টা কার্বন আছে, 1 2 3 4, 4টা কার্বন আছে না, তাহলে এটা কি হবে, বিউট। ওয়াট রুটটা কি আসবো, বিউট আনবো, তাহলে 2 ক্লোরো বিউট, 2 ক্লোরো বিউট। এখন দেখো এটা কি আছে, এলডিহাইড না, কার্যকরী মূলক। এলডিহাইডের জন্য আমরা কি এল যুক্ত করবো, তাহলে 2 ক্লোরো বিউটানেল, বিউটানেল যুক্ত করবো, বিউটানেল, ঠিক আছে। তাহলে হবে 2 ক্লোরো বিউটানেল, ঠিক আছে। আচ্ছা এরপরটাতে যাই। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে আছে যে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। এটা কি দেওয়া আছে বলতো, অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে। অ্যালকাইল হ্যালাইড মানে আমরা এটাকে হ্যালাইড বলি, ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম বিক্রিয়া করতেছে। এখানে প্রভাবক হিসেবে আমরা কি নিচ্ছি বলতো, শুষ্ক ইথার নিচ্ছি। এথার নিলে এখানে অ্যাম যোগ আছে, অ্যাম যোগটির নাম কি? এখন তুমি এই বিক্রিয়া যদি তোমার সম্পর্কে জানা থাকে, আমরা জানি অ্যালকাইল হ্যালাইড যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তখন এটাকে কি বিক্রিয়া বলে বলো তো? এটাকে বলা হয় উডস বিক্রিয়া, ঠিক আছে। এটা নামধারী বিক্রিয়া, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, উডস বিক্রিয়া। তাহলে আমরা জানি উডস বিক্রিয়া কি হয় বলতো, উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা কি হয় বলতো, বেড়ে যায়, কার্বন সংখ্যা বেড়ে যায়। তাহলে এটাকে সমতা দেওয়া নাই, এটাকে আমরা সমতা করতে হবে না, এটা আমরা সমতা করি, 2টা কার্বন 2টা নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তাহলে এখানে এম যে যৌগ উৎপন্ন আমরা জানি উডস বিক্রিয়ায়, ঠিক আছে, উডস বিক্রিয়ায় উৎপন্ন প্রোডাক্ট হয় অ্যালকেন। উডস বিক্রিয়ায় উৎপন্ন প্রোডাক্ট কি হবে, অ্যালকেন হবে। এখানে প্রভাবক হিসেবে আমরা ইউজ করে থাকি শুষ্ক ইথার, শুষ্ক ইথার।
তাহলে অ্যালকেনটা হবে উচ্চতর অ্যালকেন তৈরি হবে, শুধু অ্যালকেন এটা হবে উচ্চতর অ্যালকেন তৈরি হবে, তার মানে ডাবল হয়ে যাবে। দেখো তো এখানে কার্বন কয়টা আছে, 1 2 3, তিনটা আছে না, তাহলে এম প্রোডাক্টটা হয়ে যাবে কি বলো, ডাবল হয়ে যাবে। 3 এর ডাবল কি হবে 6, তাহলে কোন অ্যালকেনটা তৈরি করবে, তো হেক্সেন তৈরি করবে, যেহেতু এখানে তিনটা কার্বন 1 2 3, 3 এর ডাবল হয়ে যায় 6 হয়ে যায়, তাহলে এটা হবে হেক্সেন। এটা তৈরি করবে কি বলতো, হেক্সেন তৈরি করবে, ডাবল হয়ে যাবে, উডস বিক্রিয়া ডাবল হয়ে যায়, তাহলে এটা প্রোডাক্টটা কি হবে বলতো, এটা হেক্সেন হবে। ওকে, আচ্ছা এটা তাহলে উডস বিক্রিয়া গেল। আরেকটা আছে উডসফিটিক বিক্রিয়া। উডসফিটিক বিক্রিয়ার মধ্যে মনে রাখবা আমাদের এখানে টলুইন তৈরি হয়, ঠিক আছে, বেঞ্জিন থেকে টলুইন তৈরি হয়, এটাকে আমরা উডসফিটিক বিক্রিয়া বলি। আচ্ছা এরপরে কোয়েশ্চেনটা দেখি, কোনো সমস্যা আছে নাই? আচ্ছা এরপর আমরা চলে আসি, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো আমরা দেখেই বুঝতে পারতেছি এখানে জৈব যৌগ কোনটা আছে বলতো ভাইয়া, এটা হচ্ছে ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে এটা কি আছে, অ্যালকিন দেওয়া আছে। অ্যালকিনের সাথে আমরা একটা হচ্ছে যে আমরা অপ্রতিসম হাইড্রোজেন মানে হাইড্রোজেন ব্রোমাইড ব্যবহার করতেছি। এখন তুমি চিন্তা করবা এই বিক্রিয়ার ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে তুমি চিন্তা করবা অ্যালকিনটা কি প্রতিসম অ্যালকিন আছে না অপ্রতিসম অ্যালকিন আছে। প্রতিসম অপ্রতিসম কিভাবে বুঝি, আমরা জানি যেখানে যেই কার্বনের মধ্যে কি হয় বলতো, যেই কার্বনের মধ্যে হচ্ছে যে কার্যকরী মূলক যুক্ত থাকে সেটাকে আমরা আলফা কার্বন বলি, যে কার্বনের মধ্যে কার্যকরী মূলক যুক্ত থাকে। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে আছে যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি আছে বলতো, একটা হচ্ছে কার্যকরী মূলক যুক্ত আছে, তাহলে এটাকে আমরা বলবো আলফা কার্বন, এটাকেও বলবো আমরা আলফা কার্বন, ঠিক আছে। অ্যালকিনের দুইটা আলফা কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা কত আছে দেখো তো, এখানে হাইড্রোজেন আছে 2, এখানে আছে 1, তাহলে এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে কি সমান হইলো, সমান হয় নাই, 2:1 অনুপাতে আছে, তাহলে সেটাকে আমরা অপ্রতিসম অ্যালকিন বলবো। অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন অপ্রতিসম বিকারক বিক্রিয়া করে তখন আমরা এটা কি মার্কোনিভ নিয়মে চলে যাব। মার্কোনিভ নিয়মটা কি ছিল বলতো, তেলা মাথায় তেল দেওয়ার সময়, ঠিক আছে, তেলা মাথায় তেল দেওয়া। তাহলে আমরা চিন্তা করি এখানে হাইড্রোজেন আছে ব্রোমিন আছে, তাহলে হাইড্রোজেনটা কোনটার মধ্যে আসবে তো, এখানে তো পাই বন্ধনটা ভেঙে যাবে তাই না, দেখা দিচ্ছি CH3 CH, আমরা জানি ডাবল বন্ডটা ভেঙে যাবে, একটা হাত খালি হবে এখানে, আর এখানে কি হবে বলতো, এখানে তো আগে CH2 ছিল, H এখানেও একটা হাত তৈরি হবে তাই না। আচ্ছা এখন আমরা জানি এই হাইড্রোজেনটা যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে চলে যাবে। দেখো এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে কয়টা আছে, দুইটা আছে, তাহলে এখানে হাইড্রোজেন চলে যাবে আর এখানে কি যাবে, ব্রোমিনটা চলে যাবে, তাহলে এটা কি এই প্রোডাক্টটা তৈরি করবে। এটা নামকরণ করে ফেলি আমরা, ঠিক আছে, দেখতেই পাচ্ছি এটা কি একটা, এটা হচ্ছে একটা অ্যালকেন। তাহলে আমরা প্রথমে নাম্বারিং করি, মনে করি এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ব্রাঞ্চিং কি আছে, ব্রোমিন আছে, তাহলে আমরা লিখবো 2 ব্রোমো, তাই না, আগে ব্রাঞ্চিং লিখি 2 ব্রোমো, তারপর ওয়ার্ড রুট কি আছে, 3টা আছে না, তাহলে প্রোপ, আর এটা কি অ্যালকেন, তাহলে প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন হবে, 2 ব্রোমো প্রোপেন হবে, এটা অ্যান্সার কি হবে, 2 ব্রোমো প্রোপেন, নামকরণ 2 ব্রোমো প্রোপেন, ঠিক আছে। আচ্ছা এরপরটাতে আমরা যাই, মনে হয় সমন্বয়, হ্যাঁ তেলা মাথায় তেল দেওয়ার নিয়ম হচ্ছে যে মার্কোনিভ, আর সাইজব কি ছিল বলো, উল্টা ছিল তাই না। আমরা যখন অপসারণ বিক্রিয়ায় মানে হচ্ছে যে একটা এক বন্ধন থেকে আমরা কি করব, দ্বিবন্ধন তৈরি করবো, এটাকে আমরা অপসারণ বিক্রিয়া বলছিলাম। অপসারণ বিক্রিয়ায় সাইজব নীতি হয়, সাইজব নীতিটা কি হয়, যে গরিব তার থেকে আমরা হচ্ছে যে নিয়ে চলে আসি হাইড্রোজেনটাকে, তাই না, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেখান থেকে নিয়ে আমরা চলে আসবো। ওকে আচ্ছা, তাহলে সাইজব আর মার্কোনিভ একটা বিপরীত, একটু মনে রাখবা। এরপর চলে আসে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো তো এখানে এটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড, তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করতেছে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড কি অবস্থায় আছে বলতো, অ্যালকোহলীয় অবস্থায় আছে, তখন বি কি প্রোডাক্ট তৈরি হবে সেটা জানতে চাইছে। তুমি মনে রাখো এরকম বিক্রিয়া দুই রকম হতে পারে, মনে করো অ্যালকাইল হ্যালাইডের সাথে, এটা কি অ্যালকাইল হ্যালাইডের সাথে মনে করো যে কোনো একটা ক্ষার, মনে করো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি কি থাকে বলতো, এটা অ্যালকোহলীয় দ্রবণে থাকে, তাহলে এখান থেকে মনে রাখবা অ্যালকিন তৈরি হবে, কি তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে, প্রোডাক্টটা হবে অ্যালকিন। আচ্ছা প্রোডাক্ট হবে অ্যালকিন তৈরি হবে। ওকে আচ্ছা, আর যদি মনে করো অ্যালকাইল হ্যালাইডের সাথে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে একটা ক্ষারটা কি আছে বলতো, অ্যাকুয়াস অবস্থায় আছে, তখন এখানে তৈরি হবে মনে করো অ্যালকোহল তৈরি হবে, মানে আর এখানে ওইচটা নিয়ে নিবে, ঠিক আছে, একটা আদান প্রদান হবে আর এর সাথে OH, তাহলে অ্যালকোহল তৈরি হলো, আর ওইখানে হবে যে সোডিয়াম হ্যালাইড তৈরি হবে, ঠিক আছে, সোডিয়াম হ্যালাইড তৈরি হবে, তার মানে এটা আদান প্রদান বিক্রিয়া হলো। তুমি দেখবা যখন একক বন্ধন, এটা কি বন্ধন ছিল বলতে হয়, একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন ছিল, কার্বন কার্বন একক বন্ধন থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয়েছে না, যখন কার্বন কার্বন একক বন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি হয় তখন এখানে মনে রাখবা অপসরণ বিক্রিয়া, তাহলে উপরটা হচ্ছে যে অপসরণ বিক্রিয়া। অপসরণ বিক্রিয়া আমি কি বলবো, যখন একক বন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি হবে সেটাকে আমরা অপসরণ বিক্রিয়া বলি। আর এই বিক্রিয়াটা দেখো
এক্স এর পরিবর্তে OH এরটা কি হচ্ছে আদান প্রদান হচ্ছে না, যেই বিক্রিয়া একটা মৌলের সাথে আরেকটা মৌলের কি হবে আদান প্রদান হয় সেটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা কি বিক্রিয়া বলতো ভাইয়া? এটা হচ্ছে যে দেখো OH নিচে আর এক্সট্রা দিয়ে দিচ্ছে, তাহলে আদান প্রদান হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে মনে থাকবে কোনটা অপসারণ কোনটা প্রতিস্থাপন। একক বন্ধন থেকে যখন দ্বিবন্ধন তৈরি হবে সেটাকে আমরা বলছি অপসারণ, একক বন্ধন থেকে একক বন্ধন তৈরি হচ্ছে কিন্তু কি আদান প্রদান হচ্ছে সেটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে অ্যালকিন তৈরি হবে। দেখো তো এটা কি ছিল ভাইয়া বলতো? অ্যালকোহল ছিল, অ্যালকোহল থেকে তাহলে অবশ্যই কি হবে অ্যালকিন তৈরি হবে। এখন তুমি দেখো এখানে কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা কার্বন আছে না? তাহলে কি তৈরি হবে? এটা অ্যালকিনটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে, তাহলে এটা হবে প্রোপিন তৈরি হবে। এটা কি তৈরি হবে তো? প্রোপিন। 3টা কার্বন আছে তাহলে প্রোপিন তৈরি হবে। ওকে, আচ্ছা এরপর দেখো কি আছে, মিথাইল কার্বিনলের সংকেত কি? দেখো যখন এই কার্বিনল শব্দটা চলে আসছে তখন আমরা এটা কি বলি উদ্ভূত নামকরণের মধ্যে চলে গেছে। কার্বিনল যখন থাকে উদ্ভূত নামকরণ। কার্বিনলের সংকেত কি জানো? সো কার্বিনলের সংকেত হচ্ছে CH2OH, এটাকে আমরা বলি কার্বিনল। ঠিক আছে, কার্বিনের সংকেত CH2OH। দেখো এই কার্বিনের সাথে কি যুক্ত আছে বলো তো? মিথাইল যুক্ত আছে না? তাহলে তুমি এটার সাথে কি মিথাইল ঢুকাই দিবা। ঠিক আছে, এই যে কার্বিনল আছে কার্বিনের সাথে কি মিথাইল যুক্ত। মিথাইলের সংকেত কি CH3, এটাকে আমরা কি বলি মিথাইল বলি। ঠিক আছে, CH3 মিথাইল। তাহলে নামকরণ হয়ে গেছে। তাহলে CH3 CH2OH, CH3 CH2OH, এটা হচ্ছে যে মিথাইল কার্বিনল। কার্বিনলের সংকেতটা প্রথমে লিখবা, তারপর হচ্ছে যে এর সাথে কি যুক্ত আছে। যদি ইথাইল থাকে তাহলে ইথাইল বসাই দিবা, CH3 CH2, এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে মিথাইল, তাই না? বসাই দেবা, তাহলে তুমি নামকরণ পেয়ে যাবা। এটা হচ্ছে উদ্ভূত নামকরণ। ওকে, এটা কিন্তু আইউপ্যাক নামকরণ, এটা হচ্ছে উদ্ভূত নামকরণ যখন কার্বিনল থাকবে। উদ্ভূত নামকরণ শুধু আমরা অ্যালকেন আর অ্যালকোহল নামকরণ করতে পারি উদ্ভূত নামকরণের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসি, এরপরটা দেখি নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ না? আচ্ছা অ্যারোমেটিক যৌগ যখন আমরা পড়ছিলাম তখন এখানে অনেকগুলো বৈশিষ্ট্য পড়ছিলাম। অ্যারোমেটিক যৌগের মধ্যে প্রথমেই আমরা পড়ছিলাম কি একান্ত দ্বিবন্ধন থাকে, মানে পাই বন্ধনটা কি একটার পর থাকে এবং এটা কি অনুরণন ঘটে, রেজোনেন্স ঘটে, পরিবর্তন হয়, তাই এটাকে গোলধারা প্রকাশ করে দিই, তাই না? তাহলে দেখো এখানে দেখো এটা হচ্ছে যে ন্যাপথালিন। আমরা দেখতে পারতেছি ন্যাপথালিনের মধ্যে কি আছে বলতো? একটা বেঞ্জিন, একটা অনুরণন হইতেছে পাই বন্ধনের, এটা দেওয়া আছে। ঠিক আছে, আবার বেঞ্জিনের মধ্যে কি অনুরণন আছে, তাহলে এটা কি অ্যারোমেটিক যৌগ, এটাও অ্যারোমেটিক যৌগ, এটাও অ্যারোমেটিক যৌগ। দেখো যখন স্যার ফিউরান থাকবে, ফিউরান কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ। কেমনে বলতো? এখানে একটা পাই বন্ধন থাকে, ঠিক আছে, দুইটা পাই বন্ধন থাকে, আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে দুইটা কি থাকে মুক্তজোড় ইলেকট্রন থাকে। দুইটা মুক্তজোড়ের মধ্যে এই যে ভেতরে যে মুক্তজোড় ইলেকট্রন আছে এটা কি হয় অনুরণন ঘটে। এটাকে তুমি চাইলে এভাবেও আঁকতে পারো। ঠিক আছে, এটার মধ্যে অনুরণন ঘটে, তাহলে এটাও কি বলতো? একটা অ্যারোমেটিক যৌগ। কিন্তু এটার মধ্যে কোনো পাই বন্ধন আছে? কোনো পাই বন্ধন, এটা সাইক্লোহেক্সেন। তাহলে সাইক্লোহেক্সেন কি বলতো? একটা এলিফেটিক যৌগ, নট অ্যারোমেটিক যৌগ। ওকে, আচ্ছা এরপরে চলে আসি আমরা নামকরণের ক্ষেত্রে। দেখো এখানে একটা যৌগ দেওয়া আছে, যৌগটা আমাদের কি করতে হবে? আইউপ্যাক নামকরণ করতে হবে। আইউপ্যাক নামকরণের ক্ষেত্রে আমরা দেখি প্রথমে এটা কি কার্যকরীমূলক কি কি আছে। দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন একটা কি কার্যকরীমূলক আছে। ঠিক আছে, আবার কি আছে বলতো? একটা অ্যালকোহল আছে, OH আছে। আচ্ছা আমরা যখন কাঁসা হলো আশা আলোকত আলো তাই আমার 231 ভালো, আমরা কার্যকরীমূলকের সিরিয়ালটা পড়ছিলাম না? সিরিয়ালের মধ্যে আমরা দেখছিলাম অ্যালকোহলের সক্রিয়তা অ্যালকিনের থেকে অনেক বেশি থাকে, তাই না? তাহলে এটা কি মূলত কি যৌগ হবে? এটা অ্যালকোহল হবে। ঠিক আছে, তাহলে এখন তুমি বলো নাম্বারিংয়ের ক্ষেত্রে, নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা কোন থেকে শুরু করবো? এখান থেকে করবো না এখান থেকে করবো? অবশ্যই যেটা হচ্ছে যে অগ্রগণ্য, তাহলে অ্যালকোহল অগ্রগণ্য, তাহলে এখান থেকে নাম্বারিং করবো। এটা 1 নম্বর কার্বন, এইটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। এটা কিন্তু ভাই ব্রাঞ্চিং, যেটা ব্র্যাকেট দেওয়া আছে এটা কিন্তু ব্রাঞ্চিং, এটা কিন্তু ভুল করো না, এটাকে আমরা এভাবেও লিখতে পারি CH2 ডাবল বন্ড CH3, তারপর আছে CH2OH। ঠিক আছে, এটা আসলে এরকম এই জিনিসটাই একইভাবে লিখছে। এখন তুমি নাম্বারিং করে ফেলছো, নাম্বারিং করছো 1 2 3, এখন এটা নামকরণ করবা। নামকরণের ক্ষেত্রে আমরা প্রথমে কি কোনো ব্রাঞ্চিং আছে কিনা সে চিন্তা করি। আচ্ছা দেখো তো এখানে একটা ব্রাঞ্চিং আছে না, এই যে 1 নম্বর এই 2 নম্বর কার্বনের ব্রাঞ্চিং আছে, তাহলে এটাকে আমরা 2 মিথাইল বলবো। তাহলে এটাকে আমরা কি বলবো? 2 মিথাইল। এখন ওয়ার্ড রুট নিয়ে আসতে হবে। ওয়ার্ড রুট কি আছে? তিনটা কার্বন আছে, তাহলে প্রোপ নিয়ে আসতে হবে, প্রোপ। ঠিক আছে, প্রোপ নিয়ে আসলাম, প্রোপ। আচ্ছা এখন দেখো এখানে দুইটা কার্যকরীমূলক আছে, একটা হচ্ছে এলকিন আর একটা হচ্ছে অ্যালকোহল। তাহলে আমরা কি করতে পারি? প্রোপ 2 in 1 all লিখতে পারি, প্রোপ 2 in 1 all, এটা একটা হতে পারে। অথবা আমরা এই প্রোপটাকে আমরা একত্র করে ফেললাম, তাহলে এটা প্রোপিন 2 প্রোপিন 1 all, এটা হইতে পারে, যেটাই তুমি নাও। ঠিক আছে, এখন দেখো অপশন কোনটা আছে, এই যে 2 মিথাইল 2 প্রোপিন, 2 নম্বর কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, 2 প্রোপিন, তাহলে 1 all, 1 নম্বর কার্বনে OH আছে, তাহলে হচ্ছে এটা
ফার্স্টেরটা হবে। ওকে, আচ্ছা ক্লিয়ার। এরপর আমরা যাই। হ্যাঁ, এরপরটা আমরা দেখি, এখানে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটা আমরা আইইউপ্যাক নামকরণ করব। আচ্ছা, প্রথমে আমরা দেখতে হবে এটা কার্যকরী মূলক কি। তুমি দেখতে পারতেছো এখানে আসলে কি মূলকটা দেওয়া আছে, এদিকে তুমি চিন্তা করো আর, ঠিক আছে, এই পাশেটা আর, এই পাশেটা কি আছে বলতো সিওও, আবার এটাকে ধরো তুমি আর, তাহলে সিওও আর, তাহলে এটা কি বলতো ভাইয়া এস্টার দেওয়া আছে, তাহলে আমাদেরকে এস্টার নামকরণ করতে হবে, তাই না, এস্টার নামকরণ করতে হবে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে নামকরণ করব, আমরা দুইটা ইউনিট চিন্তা করব, ঠিক আছে। দেখো এখানে 3টা কার্বন আছে না, ঠিক আছে, এই 3টা কার্বনকে আমরা একসাথে করব আর এই 2টা কার্বনকে আলাদা করব, ঠিক আছে। তাহলে এটাকে যদি নামকরণ করি, দেখো তো এখানে কয়টা কার্বন আছে, 1 2 3, ঠিক আছে। 3টার সাথে কি আছে বলতো, ইনয়েট একটা যৌগ আছে, মানে হচ্ছে যে এস্টারের যৌগ, যেটা আমরা কি প্রোপানয়েড বলি এটাকে আমরা। তাহলে এই 3টা যৌগকে আমরা প্রোপ নিব, প্রোপের সাথে অয়েড যোগ করবো, তাহলে প্রোপানয়েড। প্রোপানয়েডের সাথে দেখো তো কি যুক্ত আছে, ইথাইল যৌগ যুক্ত আছে না, তাহলে এটা কি আমরা ইথাইল, তাহলে আমরা লিখবো এটা ইথাইল প্রোপানয়েড, এটাকে আমরা কি বলবো ইথাইল প্রোপানয়েড, ঠিক আছে। দুইটাকে ভাগ করব, একটা 3 কার্বন বিশিষ্টকে আমরা প্রোপানয়েড বানিয়ে দিচ্ছি আর এটাকে আমরা ইথাইল বানিয়ে দিচ্ছি, তাহলে ইথাইল প্রোপানয়েড হবে। এস্টারের নামকরণগুলো এভাবেই করতে হয়। ওকে, আচ্ছা এরপরটা আমরা চলে যাই। দেখো বলা আছে এনিলিনে সিগমা বন্ধন সংখ্যা কত। এনিলিনের সংকেত কি তুমি জানো, এনিলিনটা আমরা আঁকি এভাবে, এটা একটা বেনজিন, ঠিক আছে। বেনজিনের সাথে যখন এটা কি দিবে NH2 হয়ে যাবে, তখন এটাকে আমরা এনিলিন বলি, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা জায়গায় কার্বন আছে না, এটার সংকেতটা লিখলে এভাবে লিখে C6, H কি 6 হবে, H কিন্তু 5 হবে, কারণ এখানে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনের পরিবর্তে NH2 চলে আসছে, তাহলে H5NH2, এটার সংকেতটা হচ্ছে এরকম, ঠিক আছে। তুমি একটু মনে রাখবা, এটা কি একটা বলতো অ্যারোমেটিক যৌগ না, এটা একটা অ্যারোমেটিক যৌগ। যখন আমরা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন কাউন্ট করি, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যখন সিগমা বন্ধন কাউন্ট করি, টোটাল যত সংখ্যক অণু থাকবে, ঠিক আছে, সেটার নাম্বারিং হবে, কি হবে, তার হবে সিগমা বন্ধন। তাহলে অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন কাউন্ট করবো কি বলতো, এখানে কয়টা অণু আছে দেখো তো, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 5টা, তাহলে 6 আর 5 11, 11 আর 1 12, 12 আর 2 কত 14, তাহলে টোটাল সিগমা বন্ধন কয়টা হবে বলতো, 14টা হবে। বুঝতে কি পারছো, তার যে আণবিক সংকেত থাকবে, আণবিক সংকেতে যত সংখ্যক অণু থাকবে সেটাই তার হবে বলতো সিগমা বন্ধন। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা পাচ্ছি আমরা, 14টা পাচ্ছি, সিগমা বন্ধন পাচ্ছি আমরা 14টা। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, এটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। যখন আমরা এলিফেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন কাউন্ট করব, এলিফেটিক, ঠিক আছে, এলিফেটিকে সিগমা বন্ধন কাউন্ট করব যতটা যৌগ সংখ্যা থাকবে, যখন এখানে 14টা ছিল, মানে যতটা সংখ্যক থাকবে যৌগ সংখ্যা, মানে অণুর সংখ্যা থেকে আমরা 1 মাইনাস করব, অণুর সংখ্যা যা থাকবে তার থেকে আমরা মাইনাস করব 1, তাহলে সেটা কি হবে বলতো সিগমা বন্ধন হয়ে যাবে, ঠিক আছে, সিগমা বন্ধন হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে আমরা অ্যারোমেটিকটা বুঝে ফেললাম, এলিফেটিকটা বুঝে গেলাম। এরপরটাতে আমরা যাই। এখানে দেখো বলা আছে নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য। আচ্ছা, একই সমগোত্রীয় শ্রেণী বের করিতে দেখো, এটা ইথেন অ্যালকেন, মিথেন অ্যালকেন, প্রোপিন অ্যালকিন, তাহলে এটা হবে না, ঠিক আছে। ইথিন প্রোপিন বিউটিন, এটা অ্যালকিন আছে, এটা হচ্ছে যে অ্যালকেন, তাহলে এটা হবে না। আচ্ছা, এরপর কি আছে ইথেন প্রোপেন বিউটেন, হ্যাঁ এটা অ্যালকেন, তাহলে এটাই হবে, ঠিক আছে। আর এটা কেন হবে না, এটাতে একই যৌগ বারবার দেওয়া আছে, হেক্সিন, ঠিক আছে, একটা অ্যালকিন, হেক্সিন দুইটাই কি হচ্ছে একই যৌগের ক্ষেত্রে সাধারণত মানে হচ্ছে আলাদা জায়গার মধ্যে আমরা ডাবল বন্ড হয়েছি, তাহলে এটা কি হবে সমগোত্রীয় শ্রেণী হবে না, একই যৌগ হবে, ঠিক আছে। সমগোত্রীয় শ্রেণী কোনটা হবে তাহলে, সি হবে, ঠিক আছে, গ হবে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো এখানে বলা আছে একটা আইইউপ্যাক নামকরণ করতে হবে। এখন তোমার মনে হয় আইইউপ্যাক তোমরা এমনি নিজেরাও পারবা, তাই না। এখন তো আমরা দেখবো এখানে কি কি যোগ মানে কার্যকরী মূলক আছে, এখানে একটা OH আছে, অ্যালকোহল আছে, আর এখানে একটা অ্যালডিহাইড আছে। আমরা জানি অ্যালকোহল অ্যালডিহাইডের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগণ্য থাকে অ্যালডিহাইড, ঠিক আছে, ওই যে কাঁচা হলো আশা আলো কত আলো তাই আমরা 231 ভালো, তাহলে 31 যেহেতু, তাহলে অ্যালডিহাইড হবে এটা কার্যকরী মূলক। তাহলে নাম্বারিং করবো কোন দিক থেকে, এখান থেকে নাম্বারিং করবো। 1 নম্বর কার্বন, এটা কিন্তু ব্রাঞ্চিং ভাইয়া, ব্র্যাকেটের মধ্যে যাই থাকবে তাই ব্রাঞ্চিং, ঠিক আছে। তাহলে এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। এখন তাহলে আমরা ব্রাঞ্চিংগুলোকে আমরা কি করতে হবে বলতো, ব্রাঞ্চিংগুলোকে আমাদের আগে লিখতে হবে, প্রিফিক্সে লিখতে হবে। তাহলে এটা আছে 2 মিথাইল, ঠিক আছে, আর এটা আছে 3 হাইড্রোক্সি। এটা তাহলে কি অ্যালকোহল আর থাকবে না, তখন এটাকে আমরা কি ব্রাঞ্চিং নিয়ে যেতে হবে। যখন ব্রাঞ্চিং নেই তখন ওইটা কি হবে, হাইড্রোক্সি হবে। তাহলে এটা হবে 2 হাইড্রোক্সি, 2 হাইড্রোক্সি, আর কি হবে 3 মিথাইল, 2 হাইড্রোক্সি 3 মিথাইল না 2 মিথাইল, ভুল লিখছি না, 3 হাইড্রোক্সি 2 মিথাইল, 2 মিথাইল। আর এখানে কি আছে বলতো, এটা 4টা কার্বন আছে, তাহলে বিউট নিয়ে আসতে হবে, বিউটানেল, যেহেতু এটা একটা অ্যালডিহাইড, বিউটানেল।
ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই আমরা হাইড্রোক্সিটা আগে লিখছি, মিথাইলটা কেন পরে লিখছি? আসলে এটা হাইড্রোক্সি এইচ থাকে, হাইড্রোক্সির এইচ আর মিথাইলের এম। সো আমরা অ্যালফাবেটিক হিসাব করলে এইচটা আগে আসে, এমটা পরে আসে, ঠিক আছে? তো 2 হাইড্রোক্সি 3 না 3 হাইড্রোক্সি 2 মিথাইল, এই যে 3 হাইড্রোক্সি 2 মিথাইল, ঠিক আছে? এটা হবে 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানল। একটু মিলাই নি। আচ্ছা, এরপর কোয়েশ্চেনে আমরা যাই। আচ্ছা, এখানে বলা আছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এখন 2 ডিগ্রি আমরা কি করব বলতো, যেখানে আলফা কার্বন থাকবে, এই আলফা কার্বনে দেখব তার ওই কার্বনের হাতের মধ্যে কয়টা কার্বন যুক্ত আছে, সেটাকে আমরা বলি আলফা, মানে ডিগ্রি চিন্তা করে থাকি। এখন তুমি চিন্তা করো এখানে কি আছে, এটা বলতো COOH, এটা তো একটা অ্যাসিড দেওয়া আছে, তাহলে এটা অ্যালকোহল হবে? এটা অ্যালকোহল হবে না। এটার কথা একটু চিন্তা করো, ঠিক আছে? দেখো এটা কি হচ্ছে যে আলফা কার্বন কিভাবে বুঝি, যেটার মধ্যে কার্যকরী মূলক, আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক কি OH, OH যেহেতু এই কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, আলফা কার্বন বলবো, ঠিক আছে? এই আলফা কার্বনে দেখবো কয়টা কার্বন যুক্ত আছে। এই যে এখানে খালি হাত দিয়েছে না, খালি হাত দিয়ে এটাই বুঝাইছে এখানে একটা আর আছে, কার্বন আছে, এখানে একটা আর আছে, বুঝতে কি পারছো? তাহলে আমরা দেখবো এই আলফা কার্বনে কয়টা কার্বন আছে বলতো, একটা দুইটা, এটা হাইড্রোজেন কাউন্ট করবো না, আমরা কার্বন সংখ্যা কাউন্ট করবো। দুইটা যেহেতু আছে তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। বাকিগুলো দেখো এটা কি হবে, দেখো এটা ভুল লিখছে তাই না, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে দিচ্ছে, তাহলে অ্যালকিনল, এটা হবে না। আর এটার মধ্যে কি হতে পারে বলতো, এটা হবে না, ঠিক আছে? CH2, তাহলে এখানে একটা মাত্র হাত খালি থাকবে, বুঝতে পারছো? একটু এঁকে দেখাই তাহলে, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন OH, ঠিক আছে? তাহলে একটা মাত্র হাত খালি আছে, তাহলে এটা হবে আলফা কার্বন। এই আলফা কার্বনে কয়টা কার্বন যুক্ত আছে বলতে, একটা, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে, এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? 1 ডিগ্রি, তাহলে তো বুঝছই বি নম্বর অ্যান্সার হবে। এরপরটা আমরা যাই। বলা আছে এলকিনের সাধারণ সংকেত, ভাই সবাই পারো, CnH2n। আচ্ছা, এরপর কি আছে বলতো, এখানে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগের মধ্যে সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করবা। তুমি একেও লিখতে পারো, আবার ওইভাবে লিখতে পারো। আমরা এটাকে আঁকি সুন্দর করে, দেখো CH, আর কি আছে বলতো CN, এটাকে আর কার্বনের 3টা হাত, এটা সায়ানাইড যৌগ আঁকে, ঠিক আছে? আঁকলে আমরা এরকম পেয়ে থাকি। এখন তুমি কাউন্ট করো, দেখো কাউন্ট করলে কি হয়, 1 2 3 4, 4টা সিগমা। আর এর মধ্যে দেখো তো, আমরা জানি যখন কি ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা আর 2টা পাই, একটা সিগমা 2টা পাই, তাহলে এখানে সিগমা আছে একটা, তাহলে 1 2 3 4 5, 5টা সিগমা। আর পাই কয়টা আছে বলতো, 1 2, তাহলে পাই আছে 2টা, 5 এবং 2, 5 ও 2 হচ্ছে যে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা। আচ্ছা, আনসার শিট কেন লাগতেছে ভাই, এতে লিখে দিচ্ছি, এটা মিলাই নাও, ঠিক আছে? কোনো সমস্যা নাই। এরপরে দেখো কি দেওয়া আছে, ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত লিখতে বলছে। ভাই অ্যানহাইড্রাইড বলতে কি বুঝো? অ্যানহাইড্রাইড মানে কোনো একটা যৌগ থেকে যদি আমরা পানি শোষণ করে নিয়ে আসি, তাহলে অবশিষ্ট যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলি অ্যানহাইড্রাইড, বুঝতে পারছো? কোনো একটা যৌগ থেকে পানি শোষণের পর অবশিষ্ট যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি অ্যানহাইড্রাইড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যানহাইড্রেট বুঝলাম, তাহলে এটা কি ইথানোয়িক অ্যানহাইড্রেট রাখতে হবে না? তাহলে ইথানোয়িক অ্যানহাইড্রেট কার থেকে তৈরি হবে বলতো, ইথানোয়িক অ্যাসিড থেকে তৈরি হবে। আর ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি তোমরা পারো? মনে করেছো যে এটা ইথানোয়িক অ্যাসিড, CH3 COOH, COOH, এটাকে আমি সুন্দর করে লিখে ফেললাম, মনে করো COOH, এটা হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? এখন বলো ইথানোয়িক অ্যানহাইড্রেটের জন্য 2টা ইথানোয়িক অ্যাসিড লাগবে, তাহলে আরেকটা লিখি আমরা, CH3 COCOH, এই যে ইথানোয়িক অ্যাসিড। আমরা বলছি ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা এখনো পানি অপসারণ করে দিলে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা অ্যানহাইড্রেট বলবো। তাহলে পানি অপসারণ করে এখানে OH চলে যাবে আর এখান থেকে H চলে যাবে, তাহলে এখানে কি বন্ধন তৈরি হবে বলতো, কার্বন কার্বন O, এখানে একটা O তৈরি হবে, এখানে একটা কার্বন তৈরি হবে, O তৈরি হবে, CH3, এদিক দিয়ে থাকবে CH3, বুঝতে কি পারছো? বোঝার কথা, ঠিক আছে? তাহলে আমরা এটা কি হবে বলতো, আচ্ছা এটা হবে CH3, দেখো CH3 COOCOCH3 সংকেতটা, ঠিক আছে? CH3 COOCOCH3, তাহলে অ্যানহাইড্রেট মানে কি পানি অপসারণ করে দিলে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা অ্যানহাইড্রেট বলবো, ওকে? আচ্ছা,
এরপরটা চলে আসি আমরা, বলছে নিচের মূলসমূহের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটি। অগ্রগণ্য মূলক বের করার জন্য যে আমাদের এই কার্যকরী মূলকের সক্রিয়তাটা পড়তে হবে। এটা একটু মনে রাখবা, কাঁসা হলো আশা আলো কত আলো তাই আমার 231ই ভালো। কাদের মনে রাখবো হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড, হচ্ছে যে সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে যে হলদে মনে রাখবো হচ্ছে যে এটা হচ্ছে যে হ্যালাইট, অ্যাসিড হ্যালাইট, ঠিক আছে, অ্যাসিড হ্যালাইট। আদে মনে রাখবো হচ্ছে যে অ্যামাইড, আর হচ্ছে সাদে মনে রাখবো সায়ানাইড, আলো দিয়েছে যে এলডিহাইড, তারপর কিটন, ওই আলো দিয়েছে যে অ্যালকোহল, তাই দিয়ে হচ্ছে যে থায়োল, আমার দিয়েছে যে এমিন। ঠিক আছে, তোমরা অনেকেই এমিন আর হচ্ছে অ্যামাইডের মধ্যে সংকেত ভুল করো। অ্যামাইডের সংকেত হচ্ছে ভাইয়া, অ্যামাইডের সংকেত হচ্ছে CONH2, এটাকে বলা হয় অ্যামাইড। ঠিক আছে, আর যদি বলে এমিন, এমিনের সংকেত হচ্ছে যে এইটা। ঠিক আছে, শুধু এমিন থাকবে। ওকে, এমিড আর অ্যামাইডের মধ্যে পার্থক্য করবে না। তাহলে আমাদের অগ্রগণ্য কি আছে, অ্যাসিড আছে। প্রথমে কি হবে বলতো, অ্যাসিড হবে। ঠিক আছে, আচ্ছা এরপরটা যাই আমরা, বলছে অ্যামাইডের কার্যকরী মূলক। অ্যামাইডের কার্যকরী মূলক একটু আগে দেখাচ্ছি CONH2, এটাকে আমরা কি বলি, অ্যামাইড বলি। CONH2, এই যে CONH2 কে আমরা অ্যামাইড বলে থাকি। আচ্ছা, বলা হচ্ছে নাইট্রাইল, নাইট্রাইলের কার্যকরী মূলক বের করতে বলছে। মনে রাখবা, যাহাই নাইট্রাইল তাহাই কি সায়ানাইড। ঠিক আছে, নাইট্রাইলের অপর নাম কি, সায়ানাইড। সায়ানাইডের সংকেত কি পারো, সায়ানাইডের সংকেত হচ্ছে যে C≡N, এটাকে বলা হয় সায়ানাইড। ঠিক আছে, এই যে তাহলে তো আমরা বুঝে ফেলছি এটা সায়ানাইড হবে। ঠিক আছে, আচ্ছা আইসোসায়ানাইড কাকে বলা হয়, তুমি এটাকে উল্টায় দিবা। ঠিক আছে, মানে নাইট্রোজেনটা একখান দিবা আর কি কার্বনের দুইটা, এটাকে বলা হয় আইসোসায়ানাইড। এটাকে কি বলা হয়, অনেকগুলো নাম আছে এগুলো। এটার একটা হচ্ছে যে আইসো, মানে সবগুলা, এই যে আইসো নাইট্রাইল লিখতে পারি আমরা, আইসো নাইট্রাইল, নাইট্রাইল, অথবা এটাকে আমরা কি লিখতে পারি, আইসো নাইট্রাইল, অথবা লিখতে পারি এটাকে আইসো সায়ানাইড, সায়ানাইড, অথবা এটাকে আমরা বলতে কার্বিল এমিন। এটাকে আরেকটা কি নাম তো করবে, কার্বিল এমিন, কার্বিল এমিন। ঠিক আছে, এটার নামকরণ আমরা এটা করব। ঠিক আছে, আর এটা তো হচ্ছে তাহলে সায়ানাইড পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি আমরা উল্টায় দিই, ঠিক আছে, নাইট্রোজেনটা সামনে আনলাম, কার্বনটাকে ওইদিকে আনলাম, তাহলে দুইটা বন্ধন হয়ে যাবে। এটাকে বলা হয় আইসোনাইট্রাইল, আইসোসায়ানাইড, অথবা কার্বিল এমিন, এগুলো আমরা নামকরণ করে থাকি। ওকে, পরেরটাতে যাই। দেখো এখানে বলছে নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত। নাইট্রোসো মূলকের সংকেত মনে রাখবে, নাইট্রোসো মানে নাই, NO। ঠিক আছে, NO, নাইট্রোসো মানে NO। ওকে, আচ্ছা এরপরটা কি, আমরা নিচের কোনটিতে পাই বন্ধন আছে। আচ্ছা, পাই বন্ধন থাকার জন্য আমরা খুঁজবো। ঠিক আছে, দেখো বেনজিন, বেনজিনের মধ্যে আমরা জানি বেনজিনের সংখ্যাটি এরকম থাকে এবং এটার মধ্যে একান্ত দ্বিবন্ধন পাই বন্ধন থাকে। তাহলে আমরা পেয়ে গেছি এটা বেনজিনের মধ্যে কি থাকবে বলতো, পাই বন্ধন থাকবে, আর একটার মধ্যে কি থাকবে, পাই বন্ধন নাই। ওকে, আচ্ছা পরেরটাতে যাই। বলা আছে প্রোপানন, প্রোপানন এখানে এটাই ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে, সাধারণত প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে থাকে। প্রোপানন মানে কি বলতো ভাইয়া, প্রোপানন একটা কিটোন। ঠিক আছে, মনে রাখবা কিটোন সাধারণত হচ্ছে যে কিটো ইনল সমাণু অথবা আমরা টোটোমারিজম। ঠিক আছে, টোটোমারিজম দেখাবে। ঠিক আছে, টোটোমারিতা অথবা এর অপর নাম কি বলতো, কিটো ইনল সমানুতা, কিটো ইনল সমানুতা প্রদর্শন করবে। তাহলে মনে রাখবা কিটোন সাধারণত হচ্ছে যে টোটোমারিজম অথবা হচ্ছে যে কিটো ইনল সমানতা প্রদর্শন করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলা আছে হেক্সিন 3, হেক্সিন 3 মনে রাখবা, হেক্সিন 3, বিউটিন 2। ঠিক আছে, বিউটিন 2 এগুলা হচ্ছে যে আলোক সক্রিয় সমাণু বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। ঠিক আছে, ভুল বলছি, জ্যামিতিক সমাণু অথবা সিস ট্রান্স সমাণু প্রদর্শন করবে, মনে থাকবে। তাহলে হেক্সিন 3 অথবা বিউটিন 2 কি হবে, সিস ট্রান্স সমাণু অথবা এর অপর নাম কি বলতো, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। ঠিক আছে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আচ্ছা এটা একটু মনে রাখবা, যখন কিটোন থাকবে তখন কি হবে বলতো, কিটো ইনল সমাণু বা টোটোমারিজম দেখাবে। আর যখন এলকিন থাকবে, এটা কি আছে বলতো, এটা এলকিন না, এলকিন যখন থাকবে তখন তোমার সমানতা তোমার মাথার মধ্যে প্রথমেই যেন হিট করে জ্যামিতিক সমানতা অথবা সিস ট্রান্স সমানতা হবে। ঠিক আছে, যেহেতু এটা এলকিন তাহলে সিস ট্রান্স সমানু হবে। আচ্ছা এরপর কি আছে বলো, এরপর একটা যৌগ দেওয়া আছে, এই যৌগের মধ্যে কোন ধরনের সমানতা প্রদর্শন করবে। এখন আমরা দেখবো এখানে জৈব কার্যকরীমূলক কি আছে। দেখো তো ভাই, কার্যকরীমূলক দেওয়া আছে একটা এলকিন। ঠিক আছে, এলকিন, যখনই এলকিন থাকবে তখনই আমরা কি বলছি বলতো, জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে। এটা তোমার মাথার জন্য হিট করে। আসলে এটা হচ্ছে যে বিউটিন 2,
ঠিক আছে, একটু আগে লিখে দিয়েছিলাম বিউটিন টু কি করবে বলতো, একটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তাহলে বিউটিন টু কি হবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। ওকে, এরপরে বলা আছে নিচের কোন যৌগটি আলোক সক্রিয়। ঠিক আছে, আলোক সক্রিয়র মধ্যে আমরা প্রথমেই একটা বৈশিষ্ট্য পড়ছিলাম না, যার মধ্যে কি হবে বলতো, একটা আলোক সক্রিয় সমানুর মধ্যে আমরা পড়ছিলাম যার মধ্যে কাইরাল কার্বন থাকে, সেটা কি হয়, আলোক সক্রিয় সমাণু হয়ে থাকে। তাহলে আমরা প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আমরা গঠন আঁকবো, গঠন আঁকে দেখবো এটার মধ্যে কি কাইরাল কার্বন আছে কিনা। যদি কাইরাল কার্বন থাকে তাহলে সেটা কি হবে বলতো, আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে। ওকে, আচ্ছা, তুমি একটু মনে রাখবা, আলোক সক্রিয় কয়েকটা আমি লিখে দিই, তুমি এটা একটু, এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আসে, তুমি একটু লিখে রাখো। 2 মিথাইল বিউটানল 1, ঠিক আছে, 2 মিথাইল বিউটানল 1, ঠিক আছে, এটা একটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। আর একটা মনে রাখবো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আর গ্লুকোজ। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড আর গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ। আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে বিউটানল 2। ঠিক আছে, বিউটানল 2 লিখে ফেলবা। এই চারটাই ঘুরায় পেঁচায় তোমাদের কোয়েশ্চেনের মধ্যে আছে আলোক সক্রিয়। তাহলে তোমরা আলোক সক্রিয়ের জন্য এমসিকিউর জন্য মনে রাখবা ল্যাকটিক অ্যাসিড, মিথাইল 2 মিথাইল বিউটানল 1, গ্লুকোজ এবং হচ্ছে বিউটানল 2। ঠিক আছে, কত নম্বর, 34 নম্বর। এগুলো হচ্ছে যে আলোক সক্রিয়তা প্রদর্শন করবে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাই। দেখো বলা আছে বিউটিন 2, একটু আগে দেখছি বিউটিন 2 জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, বিউটিন 2 জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি কি কোন মূলক তৈরি করবে। আচ্ছা, জৈব যৌগ আর আমরা জানি কি অ্যালকোহল দুইটা একত্রিত হয়ে কি তৈরি হয়, এস্টার তৈরি করে। এস্টারিফিকেশনের মধ্যে আমরা পড়ছিলাম এই যে আমরা জৈব যৌগ থেকে কি পাই বলতো, COOH পাই, তাই না, অ্যালকোহল এই অ্যাসিড থেকে। আমার এখানে আর আছে মনে করো, অ্যাসিড হলো, আরেকটা মনে করো অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে কি থাকে বলতো, COH থাকে। ঠিক আছে, আচ্ছা সি না আর লিখলাম, আর এর OH থাকে। ঠিক আছে, এটার মধ্যে কি হয়, কোনো পানি তৈরি হয়। ঠিক আছে, অ্যালকোহল আর পানি, এই যে H এবং এখান থেকে একটা OH, এই দুইটা মিলিত হয়ে কি তৈরি করে বলতো, একটা আর, CO, এখানে একটা ও আছে না, এই ওটা ওইখানের আরটাকে ধরে, তাহলে COOR কি তৈরি করে বলতো ভাই, এটা এস্টার বলি, এটাকে আমরা কি বলি, এস্টার বলি। তাহলে এটা এস্টার তৈরি হবে, তাহলে এটা কি তৈরি হবে, এস্টার, এই যে COOR তৈরি করবে এস্টার। এটা এস্টারিফিকেশন বিক্রিয়া। আচ্ছা, সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন, এটা মুখস্থ হয় 7। ঠিক আছে, এটা কোনো ব্যাখ্যা নাই, কিছুই নাই, এটা তুমি একটু 7 মনে রাখবা। 7 তো একটু দেখিনি, এটা কত নম্বর, 37, হ্যাঁ 7। ওকে, আচ্ছা, এরপরে যে আমরা দেখো এখানে একটা কি দেওয়া আছে বলতো, ডাইমিথাইল ইথার। ঠিক আছে, ডাইমিথাইল ইথার এবং ইথানল। আচ্ছা, এটা পরস্পরের কোন প্রকার সমানুতা প্রদর্শন করে, ইথার এবং অ্যালকোহল কি সমানু প্রদর্শন করে, এটা আমরা পড়ছিলাম, কার্যকরীমূলক সমানুতা প্রদর্শন করে। তোমাকে একটু লিখে দিই, দেখো এটা কিসের সংকেত বলতো, CnH2n+2, এটা কিসের সংকেত বলা হয়, এটা অ্যালকেনের সংকেত। অ্যালকেনের সাথে যখন একটা ও দিয়ে দিবা, ঠিক আছে, অ্যালকেনের সাথে যখন একটা ও দিয়ে দিবা, তখন তার মনে রাখবা দুইটা কার্যকরীমূলক সমান হয়। কয়টা, দুইটা কার্যকরীমূলক সমান হয়, একটা হয় অ্যালকোহল, আরেকটা হয় ইথার, একটা হয় অ্যালকোহল, আরেকটা হয় ইথার। ঠিক আছে, এখন বলো এটা কিসের সংকেত, CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সংকেত। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিনের সংকেত। অ্যালকিনের সাথে যখন আমরা একটা ও দিয়ে দিব, ঠিক আছে, তখন তার 3 ধরনের কার্যকরীমূলক সমানো হয়। কয় ধরনের কার্যকরীমূলক সমানো হয়, 3 ধরনের। অ্যালকিনের সাথে ও দিচ্ছি, তখন হবে এটা, একটা হচ্ছে অ্যালডিহাইড গঠন করে, অথবা কিটোন কার্যকরীমূলক হয়, অ্যালডিহাইড, এটাকে আমরা কিটোন বলতেছি, কিটোন কার্যকরীমূলক হয়। আর এটা হচ্ছে অ্যালকিনল তৈরি হয়। ঠিক আছে, কি তৈরি হয়, অ্যালকিনল তৈরি হয়। অ্যালকিনল মানে কি, কার্বন কার্বন দ্বিবন্ধনও থাকবে এই যৌগটার মধ্যে, আবার হচ্ছে যে অ্যালকোহলও থাকবে, এই দুইটাই থাকবে, সেটাকে আমরা বলি অ্যালকিনল। ঠিক আছে, অ্যালকিনল তৈরি হবে। তাহলে এটা একটা আমরা মনে রাখবো। এখন তুমি আমাকে বলো, ওই যে অ্যালকোহল আর ইথার, এটা কি হচ্ছে, তাহলে একটা কার্যকরীমূলক সমানুতা প্রদর্শন করছে, এটা কি হবে, কার্যকরীমূলক সমানুতা প্রদর্শন করবে, অ্যালকোহল আর ইথার। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে কার্যকরীমূলকের এক্সাম্পল। এটা হচ্ছে কার্যকরীমূলক সমানুতা, কার্যকরীমূলক সমাণু। ওকে, কার্যকরীমূলক সমাণু, এই দুইটাই তোমাদের বই আছে, এটাই পড়বা আসে। আচ্ছা, এরপর চলে আসি আমরা গ্লুকোজ অণুতে কয়টি, গ্লুকোজের মধ্যে কয়টি কাইরাল কেন্দ্র আছে। ঠিক আছে, তাহলে আমাদের গ্লুকোজ আঁকা শিখতে হবে। গ্লুকোজ আঁকা আমরা সবাই পারি, তাই না, যদি
কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ো। তাহলে আমরা গ্লুকোজ আঁকবো। গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। 1 2 3 4 5 6। ঠিক আছে, আমরা জানি গ্লুকোজ একটা এলডিহাইড। আমরা জানি এলডিহাইডের কি 1 নম্বর কার্বনে এলডিহাইড যোগ করছে, তাহলে CHO এলডিহাইড দিয়ে দিছি, তাই না? আর লাস্টের কার্বনে CH2OH তৈরি, CH2OH তৈরি হয়। এখন বাকি জায়গায় এক জায়গায় OH দিব, এক জায়গায় H দিব। ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে যে ব্যতিক্রম হয়, OH H H OH। ঠিক আছে, এখানে হবে OH, এখানে হবে H, এখানে হবে OH, এখানে হবে H। এখন আমরা দেখবো এটা কাইরাল কার্বন কি আছে। দেখো এটা তো কাইরাল কার্বন হবে না, কারণ এটা হচ্ছে ডাবল বন্ড আছে, তাহলে এটা কাইরাল কার্বন না। এই কার্বনে দেখো 4টা হাতে 4 ধরনের যৌগ আছে, তাহলে এটা একটা কাইরাল কার্বন। ঠিক আছে, এই কার্বনের 4টা হাতে দেখো 4 ধরনের আছে। এখানে এক হাতে H আছে, একটাতে OH আছে, আর একটাতে C2H3O2 যৌগ আছে, আর এখানে অন্য ধরনের একটা যৌগ আছে। তাহলে এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন। এটা কিন্তু কাইরাল কার্বন না। ঠিক আছে, এটা যদি আমরা লাস্টে আঁকি এটা এরকম হয়, CHHOH। যেহেতু এখানে এইচএস মিলে গেছে, তাহলে এটা কি হবে? কাইরাল কার্বন না। তাহলে কয়টা কার্বন? 1 2 3 4, তাহলে 4টা কাইরাল কার্বন হচ্ছে। আচ্ছা হ্যাঁ, একটু ব্রেক দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, চলো আবার শুরু করে দিই। হ্যাঁ, একদম 5:30 বাজে, 30 মিনিট 5:30 পর্যন্ত এই ব্রেক দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, আমার ক্লাসগুলো একটু এই যে মানে ফ্লো হারায় যায়, তাই না? কোনো সমস্যা নেই। এখন চলো পরবর্তী ক্লাস, পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। দেখো, বলা আছে কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে। এখন 2টা কাইরাল কার্বন আছে এমন যৌগ বের করতে হবে। এখন এইসব কোয়েশ্চেনের ক্ষেত্রে ভাই কী করতে হবে বলো তো? এইসব ক্ষেত্রে আমাদের ছবি আঁকতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ছবি আঁকতে হবে। তুমি ছবি আঁকবা, আসলে এটার অ্যান্সার হবে এটা। এটা ছবিটা একটু এঁকে দেখে, ঠিক আছে? বিউটেন। আচ্ছা, এখানে বলতো ওয়ার্ড রুট কি আছে? বিউট আছে। তাহলে কয়টা কার্বন থাকবে বলতো? 4টা কার্বন থাকবে। তাহলে আমরা 4টা কার্বন দিয়ে দিব, 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, বিউটেন 2 3 ডাইওল, তার মানে কি এটা 1 2 3, তাহলে এটা 2 এবং 3 এর মধ্যে কি হবে বলতো? OH থাকবে। 2 এবং 3 এর মধ্যে OH থাকবে। তাহলে বাকি যতগুলো হাত থাকবে সেগুলোর মধ্যে আমরা কি দিব? হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে এটার মধ্যে একটা হাইড্রোজেন, এটার মধ্যে একটা হাইড্রোজেন, এটার মধ্যে 3টা হাইড্রোজেন। এখন আমরা দেখবো এটার মধ্যে কয়টা কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন মানে কি? তো যার 4টা হাতের মধ্যে 4 ধরনের যৌগ থাকবে তাকে আমরা কি বলি? কাইরাল কার্বন বলি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখো, এটা তো অবশ্যই কাইরাল কার্বন হবে না, 1 নম্বর কার্বনটা, কারণ এর 2টা হাইড্রোজেন আছে, এটা হবে না। তো এটা দেখো, এই কার্বনের একটা হাতে কি CH3 মূলক আছে, OH আছে, H আছে, আর একটা C2H5 আছে, এগুলো যেগুলোই হোক। তাহলে এটা একটা কাইরাল কার্বন, অবশ্যই এটা একটা কাইরাল কার্বন। তাহলে কয়টা কাইরাল কার্বন পাচ্ছি? 2টা কাইরাল কার্বন পাচ্ছি। তাহলে এটা একটা কাইরাল কার্বন, ঠিক আছে? কয়টা কাইরাল কার্বন থাকতেছে? 2টা কাইরাল কার্বন থাকতেছে। এখন এগুলো যতগুলো কোয়েশ্চেন আছে এগুলো না ভাই কি করতে হবে? আমাদের একে বের করতে হবে। বিউটানল 2, তাহলে কি কয়টা কার্বন? 4টা কার্বন, ঠিক আছে? 1 2 3 4, 4টার মধ্যে কি? বিউটানল 2, এটার মধ্যে OH আছে। আর বাকিগুলোর মধ্যে কি থাকবে তাহলে বলতো? হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। তাহলে এটা কয় নম্বর কার্বন হবে? CH3, এটা হবে CH3। তাহলে এটা 1 ডিগ্রি, মানে এটা কাইরাল কার্বন কয়টা? একটা কাইরাল কার্বন। তাহলে এখানে 2টা বের করতে হবে, 2টা, তাহলে এটা হবে বি হবে অ্যান্সার। ওকে, বাকি সবগুলো তোমরা একে বের করতে হবে। আচ্ছা, এরপর দেখো এখানে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল বের করতে হবে। তাহলে এটা কি করতে হবে? আমাদের এটা ফিগার রাখতে হবে। ফিগার রাখি, তাহলে দেখো এটা হচ্ছে 2 মিথাইল 2 প্রোপের বিউটানল 2। তাহলে ওয়ার্ড রুট কয়টা? বিউট আছে, তো কয়টা কার্বন হবে? 4টা কার্বন, 1 2 3 4, 4টা কার্বন দিলাম। তার মধ্যে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বনে আমরা মিথাইল দিব, 2 নম্বর কার্বনে মিথাইল দিব। 2 নম্বর কার্বন আমরা কি দিব? অল, নল মানে কি? ও আছে, অ্যালকোহল, তাহলে অল দিব, ঠিক আছে? এটা হবে CH3, এটা H, এটা H, এটা হবে CH3। এখন এটার মধ্যে বলছে যে কাইরাল কেন্দ্র বিশিষ্ট। এখন কাইরাল কেন্দ্র কোনটা আছে ভাই বলো তো? এটা কিন্তু কাইরাল কার্বন হইতে পারবে না, এই কার্বনটা, কারণ এখানে কি 3টা হাইড্রোজেন আছে, এটা হবে না। এটা কাইরাল কার্বন হবে না, এটাও কিন্তু কাইরাল কার্বন হবে না। কেন হবে না বলতো? এর এক হাতে CH3 আছে, আর এক হাতে CH3 আছে, একই যৌগ আছে, তাহলে এটা হবে না কাইরাল কার্বন। এটাও হবে না, এই পাশে H আছে, এই পাশে H আছে, এটা হবে না। এটা তো হবে না, কারণ এটা 3টা হাইড্রোজেন আছে, তাহলে এটা কোনো কাইরাল কার্বন না। তাহলে এটা কি হবে না? এটা হবে না অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখানে কোয়েশ্চেনে ভুল আছে, 2 মিথাইল 2 বিউটানল হবে না, এটা হবে 2 মিথাইল 1 বিউটানল, ঠিক আছে? 2 মিথাইল ঠিক করে নাও, 2 মিথাইল 1 বিউটানল হলেই এটার অ্যান্সারটা হবে, ঠিক আছে? 2 মিথাইল 1 বিউটানল। তাহলে আমরা আঁকি, তাহলে এটা ওয়ার্ড হচ্ছে বিউট, মানে 4টা কার্বন থাকবে, 1 2 3 4, 4টা কার্বন। আর 2 নম্বর কার্বনে মিথাইল মূলক, 2 নম্বর কার্বনে মিথাইল মূলক, আর কি 1 নম্বর কার্বনে এটা এসেছে, তাহলে 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনে কি থাকবে? নল থাকবে, মানে OH থাকবে, এই OH, ঠিক আছে? তাহলে আর বাকি হাতগুলোর মধ্যে H দিয়ে দিলাম, H দিয়ে দিলাম, এটার মধ্যে H, এটার মধ্যে H, এটার মধ্যে H, এটার মধ্যে 3টা H, CH3। এটা তো কাইরাল কার্বন হবেই না, এটাও কাইরাল কার্বন হবে না, 2 হাতে 2টা H আছে। এটা কাইরাল কার্বন হবে? হ্যাঁ ভাই, এটা কাইরাল কার্বন হবে, কারণ এটা 4টা হাতে কি 4 ধরনের যৌগ আছে, তাহলে এটা কাইরাল কার্বন। এটা কাইরাল কার্বন হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছে বলতো? 1 ডিগ্রি অ্যালকোহল কিনে এটা প্রমাণ করতে হবে। এখন দেখো 1 ডিগ্রি অ্যালকোহল আমরা কাকে বলি? যেই কার্বনে OH থাকে সেটাকে আমরা আলফা কার্বন বলি। যেহেতু এখানে কার্যকরী মূলক আছে, তাহলে এটা কি হবে? এটা একটা আলফা কার্বন হবে। এই আলফা কার্বনে দেখবো কয়টা হাতে মানে কার্বন আছে, দেখো তো। এর 3টা হাতে কোনো কার্বন নেই, কিন্তু একটা হাতে গেছে কার্বন আছে না, তাহলে এটা কয় ডিগ্রি হবে বলতো? 1 ডিগ্রি হবে। বুঝতে পারছো? এটার ফিগারটা হচ্ছে এরকম, OH আছে তো, এটার মধ্যে করে বলে CH2, আর এখানে যে CH 1 2 3, হ্যাঁ, আর এখানে কি হবে? যে হাত খালি আছে এটার মধ্যে কি আছে বলতো? আর আছে। যেহেতু এটা একটা আলফা কার্বন, আলফা কার্বনের মধ্যে কয়টা কার্বন আছে বলতো? একটা কার্বন আছে, তাহলে এটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল হবে, এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যান্সার কি হবে বলতো? এটা হবে 2 মিথাইল 1 বিউটানল, 2 মিথাইল 1 বিউটানল, ঠিক আছে? অ্যান্সার হবে। বাকি সবগুলো একে দেখবা, একটাও হবে না, ঠিক আছে? বিউটানল 2, কয়টা কার্বন? 4টা কার্বন, 4টা কার্বনের একটার মধ্যে OH আছে, এটা হবে H, এটা হবে CH3, ঠিক আছে? এটা কি হবে বলতো? এদিক দিয়ে H, এদিক দিয়ে H,
এটা হবে CH3। এটা হচ্ছে যে কী হবে বলতো, কাইরাল কার্বন হবে, কিন্তু এটা কি 1 ডিগ্রি হবে ভাই? এটা কিন্তু 1 ডিগ্রি না। এটা কয় ডিগ্রি বলতো? এটা যেহেতু ওইটা এই কার্বন আছে, তাহলে এটা আলফা কার্বন। এই আলফা কার্বনের থেকে কয়টা হাতে কার্বন আছে? এখানে একটা হাত আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা হাতে কি কার্বন আছে, তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। এটা 2 ডিগ্রি অ্যালকোহল হবে। এটা হবে না, ওইটা হবে না, একে দেখবা। ওকে ভাই, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি বি। এরপরটা যাই। আচ্ছা, বলছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা? এগুলো করতে গেলে অবশ্যই আমাদের কি একটা ফিগার রাখতে হবে। 2 মিথাইল 2 বিউটানল, হোয়াট উড কি আছে? বিউট। তাহলে 1 2 3 4 দিলাম। আর 2 নম্বর কার্বনে কি আছে? মিথাইল মূলক আছে 2 নম্বর কার্বনে। আর 2 নম্বর কার্বনে কি আছে? অ্যালকোহল আছে, অ্যালকোহল আছে। তাহলে এটা CH3, এটা H, এটাও H, এটা CH3। এখন কাইরাল কার্বন কোনটা বলো তো? এটা কিন্তু এখানে একটাও কাইরাল কার্বন নাই। দেখো এই কার্বনটা কাইরাল কার্বন হবে না, কিন্তু 3টা হাইড্রোজেন আছে। এটার মধ্যে CH3 আছে এই হাতে CH3, তাহলে এটা কি কাইরাল কার্বন হবে না? এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, পরের অ্যান্সার 2 মিথাইল 1 বিউটানল। তাহলে 4টা কার্বন, 1 2 3 4। ঠিক আছে, কয় নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে মিথাইল আছে। আর 1 নম্বর কার্বনে কি আছে? ওল আছে। তাহলে 1 নম্বর কার্বনে ওল হবে। আর এখানে আমরা H দিলাম, H H H, এটা হবে CH3। তুমি দেখো এটার মধ্যে আমরা যদি বলা হয় কি বলছে, কাইরাল কার্বন বিশিষ্ট। কাইরাল কার্বন কোনটা আছে বলতো? এটা কাইরাল কার্বন না, কিন্তু এটা একটা কাইরাল কার্বন। এই কাইরাল কার্বন হওয়া সত্ত্বেও এটা কয় ডিগ্রি অ্যালকোহল আমরা একটু বের করি। এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের মধ্যে একটা মাত্র আছে, তাহলে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, কিন্তু আমাদের বের করতে হবে 2 ডিগ্রি, তাহলে এটাও হবে না, তাই না? কাইরাল কার্বন পাইছি, কিন্তু এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এটা হবে না। বিউটানল 2, বিউটানল 2 আমরা কি 1 2 3 4, তাহলে এখানে OH আছে, CH3, এটা হচ্ছে যে H, এখানে H CH3। এখন তুমি দেখো এইটা হচ্ছে কাইরাল কার্বন, তাই না? এটা হচ্ছে কাইরাল কার্বন। এই কার্বনের মধ্যে এটা হবে আলফা কার্বন, যেখানে OH আছে। এই আলফা কার্বনে কয়টা হাত আছে? দুইটা কার্বন আছে, এখানে একটা এখানে একটা, তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এই যে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে আমরা পেয়ে গেছি বিউটানল 2 অ্যান্সার 42-এর সি। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম। ইব্রাহিমকে এখানেও পেয়ে গেছি আমরা, না? তোমাদের হচ্ছে কেমিস্ট্রি 360-র মধ্যে ভাইয়া আছেন। ভাইয়া অনেক জোস ক্লাস নেয়, পুরা জৈব যৌগ কিন্তু ইব্রাহিমই শেষ করে দিচ্ছে, তাই না? তোমরা যারা হচ্ছে যে কেমিস্ট্রি 360-তে আছো। আচ্ছা, এরপর আমরা চলে আসি টোটোমারিতা বা টোটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি? আমরা পড়ছিলাম টোটোমারিজম প্রদর্শন করে সাধারণত কিটোন। তাহলে আমরা এখানে বের করব কিটোন কোনটা আছে। দেখো তো, বিউটানন, যেহেতু নন আছে তাহলে এটা কিটোন, তাহলে এটাই হবে কি বলো অ্যান্সার। টোটোমারিজম করে থাকে কিটোন, আরেকটাও নেই। এরপর চলে আসি আমরা পরের কোশ্চেনে। এখানে একটা যৌগ দেওয়া আছে, এর টোটোমার নিচের কোনটি হবে? তাহলে আপনার টোটোমারিজম বিক্রিয়াটি একটু দেখতে হবে। এটা যদি আমরা সুন্দর করে আঁকি, এটার ফিগারটা হবে CH3 COO। ঠিক আছে, এদিকে একটা খালি হাত, এদিকে CH3, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। টোটোমারিজম একটা কি বলতো, একটা গতিশীল অবস্থা। এটা কি হয়, আমরা হচ্ছে উভমুখী বিক্রিয়া দ্বারা প্রকাশ করি। এটা কি হয়, এক সময় বিক্রিয়ক পায়, এক সময় উৎপাদ পায়, এটা চলতেই থাকে। আচ্ছা, এখানে কি হয় আমরা জানি, এই যে কার্বনের সাথে অক্সিজেনের কি আছে বলতে, একটা সিগমা বন্ধন আছে, আর এটা কি পাই বন্ধন আছে। আর এখানে কি হয়, এই যে সিগমা বন্ধনটা তো শক্তিশালী, আর কি পাইটা দুর্বল থাকে। তাহলে এই একটা মাত্র সিগমা বন্ধন থাকে, আর যে পাই বন্ধনটা থাকে সেটা হচ্ছে যে ভেঙে যায়, পাই বন্ধনটা ভেঙে যায়। এখন যদি পাই বন্ধন ভেঙে যায়, তাহলে এখানে কার্বনের কি অক্সিজেনের কি একটা হাত খালি থাকবে না? একটা হাত খালি থাকবে। এই হাতের মধ্যে কি করবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে। এখন দেখো কার্বনের কিন্তু আরেকটা হাত কি বেশি থাকে, তখন কি এই কার্বন ডাবল বন্ড তৈরি করে, আর এটা তো চলে যায়, তাহলে এখানে কোনো বন্ধন থাকে না। ঠিক আছে, এই হাইড্রোজেনটা এখানে চলে যায়, তাহলে এখানে হাইড্রোজেন তৈরি হয়, ও এর সাথে H তৈরি হয়, আর এখানে কার্বন এরকম থাকে। তাহলে কি যৌগ আমরা পাচ্ছি বলো তো? এখানে এটাকে এই যৌগটাতে পাচ্ছি আমরা। তাহলে আমরা লিখে ফেলি CH3 COH OH, আর কি আছে CH2 ডাবল বন্ড। তাহলে এখানে আমরা নামকরণ করতে হবে। নামকরণ করলে দেখো তো এটা কি হবে, এটা 1, ঠিক আছে, এটা হবে 2, এটা 3, নাম্বারিং করে ফেলছি। তাহলে নাম্বারিং তো চাইছে না, এটা জাস্ট লিখে ফেলতে দিলে CH3 COH CH3, অথবা CH2 CH3 COH ডাবল বন্ড, এটা সি আমরা। ঠিক আছে, 44 হবে সি। ঠিক আছে, পেয়ে গেছি আমরা। এরপরটা চাই 42 নম্বরটা বুঝিনি, 42 নম্বরটা। আচ্ছা, আমরা যাচ্ছি 42। হ্যাঁ, 42 নম্বরে বলছে ভাইয়া কাইরাল কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে, কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল আমাদের বের করতে হবে। আমরা এইসব মেথের জন্য এইসব অঙ্ক কী করতে হবে, আমাদের ফিগার রাখতে হবে। 2 মিথাইল 2 বিউটানল, দেখো 2 মিথাইল 2 বিউটানল কিন্তু আমরা
আঁকছি, একে প্রথম যে বৈশিষ্ট্য বলছে কি হচ্ছে, কাইরাল কেন্দ্র বের করতে হবে না। এখন আমরা খুঁজবো এখানে কোনো কাইরাল কার্বন আছে কিনা। দেখো ভাই, এটা ফিগারটা যে আমি আঁকছি এটার মধ্যে কোনো কাইরাল কার্বন নাই। দেখো এই কার্বনের মধ্যে 3টা হাতে হাইড্রোজেন আছে, যেহেতু একই যৌগ আছে তাহলে এটা কি কাইরাল কার্বন হবে না। 2 নম্বর কার্বনটা দেখো, এই কার্বনের একটা হাতে কি আছে বলতো, একটা মিথাইল মূলক আছে, আবার এই হাতে কি আছে, একটা মিথাইল মূলক, একই যৌগ আছে, তাহলে এটা কি কাইরাল কার্বন হবে? এটাও কাইরাল কার্বন হবে না। আবার এই কার্বনটা দেখো, এই কার্বনের একটা হাতে কি আছে, হাইড্রোজেন আছে, আরেকটা হাতেও হাইড্রোজেন আছে, তাহলে এটাও কি কাইরাল কার্বন হবে না। অনুরূপভাবে এটা তো কাইরাল কার্বন হবে না, তাহলে এটার মধ্যে কোনো কাইরাল কার্বন আছে? কোনো কাইরাল কার্বন নাই, একই হাতে একই ধরনের যৌগ আছে, তো এটা কাইরাল কার্বন না। এখন দেখো 2 নম্বরটা যখন আমি আঁকছি, হ্যাঁ ভাইয়া এখানে একটা আমরা কাইরাল কার্বন পাচ্ছি। কোনটার মধ্যে পাচ্ছি বলো তো? এই যে 2 নম্বর যে কার্বনটা আছে সেটার মধ্যে আমরা কি পাচ্ছি, কাইরাল কার্বন পাচ্ছি। ভালো কথা। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে বলতো, 2 ডিগ্রি অ্যালকোহল বের করতে হবে না। এখন আমরা দেখব এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল কি না। আচ্ছা, আমরা ডিগ্রি অ্যালকোহল বের করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে আলফা কার্বন কোনটা, যেটার সাথে যেই কার্বনের সাথে হচ্ছে যে কার্যকরী মূলক যুক্ত থাকে। আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক কি, OH, যেহেতু OH-টা এই কার্যকরী মূলকের সাথে যুক্ত আছে তাহলে এইটা কি একটা আলফা কার্বন, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। এখন আমরা কি করব, এই আলফা কার্বন কয়টা হাত থাকে, কার্বনের 4টা হাত থাকে, এই 4টা হাতে দেখব কয়টা কার্বন যুক্ত আছে। দেখো এখানে হাইড্রোজেন যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত আছে, OH যুক্ত আছে, তাহলে কার্বন কয়টা যুক্ত আছে বলতো, কার্বন একটা মাত্র কার্বন যুক্ত আছে না, এই যে এখানে একটা কার্বন যুক্ত আছে, তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল বলতো ভাইয়া, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। অবশ্যই কাইরাল কার্বন আছে কিন্তু এটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো আমাকে 1 ডিগ্রি বের করতে বলছে না, 2 ডিগ্রি বের করছে, 2 ডিগ্রি বের করছে, তাহলে এটা হবে না, বুঝতে পারছো। এখন আমরা বিউটানল 2টা আঁকি। বিউটানল 2টা আঁকলে আমরা দেখতে পারতেছি 2 নম্বর যে কার্বনটা আছে সেটা হচ্ছে কাইরাল কার্বন, তার 4টা হাতে 4 ধরনের যৌগ আছে। এখন দেখবো এটার মধ্যে কি 2 ডিগ্রি অ্যালকোহল কিনা। তাহলে আমাদের প্রথমে আলফা কার্বন বের করতে হবে। দেখো এখানে OH-টা আছে কার্যকরী মূলক অ্যালকোহল, এই OH-টা আছে কয় নম্বর কার্বনের মধ্যে আছে বলতো, 2 নম্বর কার্বনের আছে। এখন আমরা দেখবো তাহলে এটা হচ্ছে যে একটা আলফা কার্বন, এই কার্বনটা কি বলতো, আলফা কার্বন। এই কার্বনের মধ্যে দেখবো কয়টা কার্বন আছে, দেখো এই হাতে একটা কার্বনকে ধরছে, এই হাতে একটা কার্বনকে ধরছে, কয়টা কার্বন হচ্ছে, 2টা কার্বন হচ্ছে না, তাহলে এটা কি হবে বলতো, 2 ডিগ্রি অ্যালকোহল হবে, তাহলে এটা অ্যান্সার হবে সি। আচ্ছা বুঝছো, গুড, তাহলে তো হয়েছে। হ্যাঁ, তাহলে 44 বুঝছো মনে করি আমি। হ্যাঁ হ্যাঁ, এরপর চলি। এরপর দেখো একটা যৌগ দেওয়া আছে, এর আণবিক সংকেতের সম্ভাব্য সমাণু কোনটা। এটা কিন্তু একটু আগে তোমাকে দেখাইছি, তাই না। দেখো তো এটা কি CnH2n, তার কি এলকিন আছে না, এটা কি এলকিনের সাথে আমরা ও দিয়ে দিছি। আমি তোমাকে পড়ছিলাম এলকিনের সাথে, এটা কি এলকিন না, এলকিনের সাথে যখন আমরা ও দিয়ে দিই তার কার্যকরী মূলক হয় 3টা, লিখে দিছিলাম। একটা কি হয় বলতো, এলডিহাইড হয়, আরেকটা হয় কিটোন হয়, ঠিক আছে, আরেকটা কি হয় বলতো, আরেকটা হচ্ছে যে এলকিনল হয়, মানে এলকিনও থাকে তার সাথে আবার কি থাকে, ওইচও থাকে। তাহলে 3 ধরনের কি পাচ্ছি আমরা, কার্যকরী মূলক পাচ্ছি। তাহলে এই যৌগের ক্ষেত্রে সম্ভাব্য সমাণু কয়টা পাচ্ছি আমরা, 3টা পাচ্ছি। ওকে, এরপর যাই একটু দ্রুত আগে। হ্যাঁ দেখো এখানে বলছে একটা যৌগ দেওয়া আছে, দেখো যখন কার্বনের সাথে 6 দেওয়া আছে তাহলে আমরা এটা বুঝতে পারতেছি 6 আছে এবং কার্বন কি, হাইড্রোজেনটা কি কার্বনের থেকে ছোট আছে না। মনে রাখবা কার্বনের সাথে যখন হাইড্রোজেনের সংখ্যা সমান হয় অথবা কার্বনের সংখ্যাটা হাইড্রোজেন সংখ্যা থেকে, হাইড্রোজেন সংখ্যাটা হচ্ছে কার্বনের সংখ্যা থেকে কম হয়, ঠিক আছে, তখন আমরা এটা চিন্তা করবো বেনজিন, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা কিসের সংকেত দেওয়া আছে বলতো, বেনজিনের সংকেত দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে বেনজিনের সংকেত আঁকবো, ঠিক আছে। এই যে বেনজিন এঁকে ফেললাম। এখন আমরা জানি প্রত্যেকটা 6 কোণায় 6টা কার্বন আছে, কিন্তু বলছে কি 4টা হাইড্রোজেন না, মানে 2টা হাত কি হবে তার, মানে হাইড্রোজেনের পরিবর্তে অন্য জিনিস অপসারিত হবে। কি ধারা অপসারিত হবে বলতো, একটা মিথাইল মূলক ধারা অপসারিত হবে। তাহলে একটা হাত কি হবে বলতো, মিথাইল CH3 ধারা অপসারিত হবে একটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন ক্লোরিন ধারা অপসারিত হবে। এখন ক্লোরিনটা দেখো ভাইয়া টলুইন, এটা একটা টলুইন না, টলুইনের সাথে যখন ক্লোরিন যোগ করতে পারি কোন কোন অবস্থানে যুক্ত হতে পারে বলতো, একটা অর্থ, আমরা জানি 2 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে যদি ক্লোরিন যুক্ত হয় সেটাকে আমরা বলি অর্থ টলুইন। তাহলে এটা একটা অর্থ, ঠিক আছে, অর্থ। আর কি হইতে পারে বলতো, অথবা মেটা হইতে পারে অথবা কি হইতে পারে, প্যারা হইতে পারে। তাহলে এই 3টা জায়গায় ক্লোরিনটা থাকতে পারে, তাহলে সমাণু কয়টা হইতে পারে বলতো ভাইয়া, 3টা হবে। সমাণু কয়টা হবে, 3টা। এই কোয়েশ্চেনটাই আমরা আবার একটু পরে পড়বো, মানে হচ্ছে যে আমরা যদি টলুইনকে একটা যৌগ ধারা প্রতিস্থাপিত করি তখন তার কয়টা সম্ভাব্য সমাণু হবে, কয়টা সম্ভাব্য সমাণু হবে, 3টা সম্ভাব্য সমাণু হবে, একটু পরেই আমরা পড়বো। ওকে আচ্ছা, তাহলে ফিগার শেষ, এরপরটা আমরা যাই। বলা আছে ক্লোরাইডের সংকেত কোনটা, ক্লোরাইডের সংকেত হচ্ছে মুখস্থ, ঠিক আছে, সি। আচ্ছা, এরপর বলা আছে অ্যালকেনের সাধারণ সংকেত। ভাই অ্যালকেনের সাধারণ সংকেত আমরা সবাই পারি, এটা পড়াবো না। এরপরটা যাই,
এরপরে বলা আছে কিটো ইনল বা টটোমারিতা প্রদর্শন করে কোনটি? আমরা বলছি কিটো ইনল বা টটোমারিজম করে থাকে কিটোন যৌগগুলা। তাহলে আমরা দেখব নিচে কোনটা কিটোন আছে। ঠিক আছে, কিটোন করে আছে দেখো তো প্রোপানন, এই যে প্রোপানন, কিটোন না এটা হবে অ্যান্সার। ঠিক আছে, প্রোপানন। এরপরটা যাই, দেখো নিচের কোনটি বেঞ্জিনের সাথে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকলে সমাণু তিনটা হবে? এই তো গুড। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমরা একটু পরে পাবো। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি টারশারি অ্যালকোহল? ভাই টারশারি অ্যালকোহল মানে বুঝো 3 ডিগ্রি অ্যালকোহল। টারশারি মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা বের করতে হবে। এখন তুমি এটাকে যদি আমরা ফিগার রাখি, দেখো তো কি হবে। কার্বন হচ্ছে মাঝখানে আছে, তার চারপাশে কি আছে বলতো? CH3 আছে, CH3 আছে, CH3 আছে, আর এখানে একটা হাতে OH আছে। আমরা জানি এই যে অ্যালকোহল, এটা কি বলতো? এটা কার্যকরীমূলক না? এই কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা আলফা কার্বন বলি। এই আলফা কার্বনে দেখো তো কয়টা কার্বন যুক্ত আছে? একটা, দুইটা, তিনটা যুক্ত আছে না? তাহলে এটাই হবে 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশারি অ্যালকোহল। ঠিক আছে, এটা কিন্তু এটা একটু আঁকিয়ে ফেলি। তাহলে মনে করি এটা কার্বন আছে, এটা তো দেখো কার্বনে কয়টা হাত দিছে? কার্বনের 3টা হাত, 4টা, 5টা। এটা তো প্রশ্নেই ভুল আছে, কার্বনের 5টা হাত হয় না। ঠিক আছে, এটা দেখো তো, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে যে তার কার্যকরীমূলক যে কার্বনে থাকে সেটাকে আমরা আলফা কার্বন বলি। দেখো এই আলফা কার্বনটা শুধুমাত্র কয়টা হাত আছে বলতো? একটা কার্বনের সাথে যুক্ত আছে না? যদি একটা কার্বনের সাথে যুক্ত আছে তাহলে এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, আর এটা তো ডাইমার, এটা তো হবেই না। ঠিক আছে, পলিহাইড্রক্সি অ্যালকোহলের 3 ডিগ্রি 1 ডিগ্রি হয় না। এরপরটাতে আমরা যাই। 49-এর ডি হলো না কেন? দেখতেছি, তারও 49-এর ডি, প্যান্টন টু অন, প্যান্টান টু অন। আচ্ছা ভাই, এটা কিন্তু কিটোন না। ঠিক আছে, প্যান্টান, প্যান্টান যদি এটা পেন্টিন টু অন হইতো, বুঝছো? প্যান্টান কি বলে আছে? পেন্টিন হলে মানে প্যান্টের সাথে মানে হচ্ছে যে এটা নামই ভুল আছে, বুঝছো? এটা কিন্তু এলকিনল বোঝাচ্ছে না এটা। ঠিক আছে, প্যান্টান টু অল হবে না এটা। ঠিক আছে, এটা হবে না। আচ্ছা, হ্যাঁ, তুমি যেটা ধরছো এটা কিন্তু হয়, মানে আমরা হচ্ছে কিটোইনল সমতা প্রদর্শন করে একটা হচ্ছে কিটোন থাকবে অথবা কিটোনের পরিবর্তে এলকিনল থাকবে। এটা কিন্তু ভাই এলকিনল বোঝাচ্ছে না, এলকিনল থাকলে আমরা এটা দেখাতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, এটা পড়ানো হয়ে গেছে। এরপরটা দেখি, দেখো পেন্টিন টু অন হইলে হইতে পারতো। ঠিক আছে, নিচের কোনটি জ্যামিতিক সমতা প্রদর্শন করে? জ্যামিতিক সমতা আমি বলছি প্রথমে কি হবে, এলকিন চিন্তা করতে হবে। এই এলকিনটি হবে প্রতিস্থাপিত এলকিন অথবা কি হতে হবে, সাইক্লিক্যাল যৌগগুলো হতে হবে। ঠিক আছে, সাইক্লিক্যাল যৌগ হতে হবে। দেখো তো এখানে আমাদের প্রতিস্থাপক এলকিন কোনটা আছে? দেখো এইটা হচ্ছে যে একটা প্রতিস্থাপিত এলকিন দেওয়া আছে, এটাই হবে তার জ্যামিতিক সমতা প্রদর্শন করে। এটা আমরা একটু ব্যাখ্যাটা দিই কিভাবে। মনে করো কার্বনের সাথে দুইটা কার্বন আছে, এলকিন বোঝাচ্ছে। এলকিনের এক পাশে এ আছে আর এক পাশে বি আছে। ঠিক আছে, অথবা এই পাশে বি আছে, এই পাশে এ আছে। এরকম যৌগ থাকলে সেটাকে আমরা কি বলি? প্রতিস্থাপিত এলকিন বলি। দেখো এই এর জায়গায় তুমি চিন্তা করো ক্লোরিন, আর বি এর জায়গায় চিন্তা করো এইচ। ঠিক আছে, এই বি এর জায়গায় তাহলে কি হবে বলতো? এইচ আছে, এই বি এর জায়গায় কি আছে? ক্লোরিন আছে। তাহলে দেখো তো উপরটা মিলে যাচ্ছে না? ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে, তার পাশে একটা কার্বন ডাবল বন্ড আছে, আবার এখানে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। তাহলে এইটাই হবে কি জ্যামিতিক সমতা প্রদর্শন করে। ঠিক আছে, বাকিগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। প্রতিস্থাপিত এলকিনি হতে হবে। ওকে, এরপরটা দেখি, বেনজিন বলয়ে দুইটি প্রতিস্থাপক। ওই যে বেনজিন বলয়ে যদি দুইটা প্রতিস্থাপক থাকে তাহলে তার মধ্যে 3টা সমান হইতে পারে। একটা অর্থ মেটা প্যারা। ঠিক আছে, 3টা সমান হইতে পারে। এরপরে চলে আসি আমরা, এই যে কার্বানায়ন কোনটি আছে? ঠিক আছে, কার্বানায়ন মানে হচ্ছে যে কার্বনের সাথে মাইনাস থাকবে। ঠিক আছে, আয়নটা কি হবে বলতো? নেগেটিভ হবে, তাকে আমরা কার্বানায়ন বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই কার্বনের সাথে কি আছে? পজিটিভ আছে। যদি পজিটিভ এটা কার্বনিয়াম আয়ন, তাহলে এটা হবে না। এটা একটু ভুল লিখছে, কার্বনের ঠিক মাথার উপরে মাইনাসটা হবে, নিচে হবে না। তাহলে এটা কি কার্বনের উপরে মাইনাস আছে, তাহলে এটা হবে কার্বানায়ন। ঠিক আছে, এটা হবে কার্বানায়ন। আচ্ছা, এরপর আছে নিচের কোনটি ইলেকট্রোফাইল? আচ্ছা ভাইয়া, ইলেকট্রোফাইলে আমরা মধ্যে পড়ছিলাম ইলেকট্রোফাইলকে আমরা ই পজিটিভ দ্বারা প্রকাশ করে থাকি, তাই না? মানে হচ্ছে যেটার চার্জটা পজিটিভ হবে সেটাই তো ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে, তাকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল বলি। ইলেকট্রোফাইলকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে যে ধনাত্মক প্রশম ইলেকট্রোফাইল, আর হচ্ছে ধনাত্মকগুলো আমরা দেখেই বুঝে ফেলবো। তার মধ্যে কি থাকবে বলতো? একটা ক্যাটায়ন, পজিটিভ চার্জ থাকবে। তবে এটার মধ্যে পজিটিভ চার্জ নেই, তাহলে এখানে একটা ধনাত্মক ইলেকট্রোফাইল দেওয়া নেই। তাহলে আমরা প্রশমগুলো পড়তে হবে।
মানে প্রশম ইলেকট্রোফাইল কোনগুলো হয় ভাইয়া, যাদের মধ্যে অষ্টক অপূর্ণ থাকে সেগুলোকে আমরা প্রশম ইলেকট্রোফাইল বলি। প্রশম ইলেকট্রোফাইলকে গুলোকে আমরা কি বলে থাকি বলতো? লুইস অ্যাসিড। ঠিক আছে, মনে রাখবো যতগুলো লুইস অ্যাসিড আছে সবগুলোই প্রশম ইলেকট্রোফাইল। তাহলে লুইস অ্যাসিড যতগুলো আছে সবগুলো কি হবে বলো তো? প্রশম ইলেকট্রোফাইল। লুইস অ্যাসিড কি আছে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপর হচ্ছে যে FeCl3, BF3, ঠিক আছে, SO3, এগুলো সবগুলো আছে লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিডটা হবে ইলেকট্রোফাইল। এরপরে চলে আসি নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে এখানে ইলেকট্রোফাইল মানে কি? ই পজিটিভ হতে হবে, ই পজিটিভ। ওই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেওয়াই আছে একবার, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটা হচ্ছে অষ্টক অপূর্ণ। অষ্টক অপূর্ণ যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল বলে থাকি। আচ্ছা দেখো নিচের কোনটি, একই কোয়েশ্চেন কি বাবা আসতেছে? নিচের কোনটি ইলেকট্রোফাইল? BF3, BF3 কে আমরা ইলেকট্রোফাইল বলে থাকি, ঠিক আছে। আচ্ছা এরপর চলে আসি আমরা কার্বনিয়ামের আয়নসমূহের স্থায়িত্বের ক্রম, ঠিক আছে। আচ্ছা মনে রাখবা কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম 3, 2, 1। তোমাদের বইয়ের মধ্যে যতগুলো দেওয়া আছে সবগুলা মনে রাখবা, বেশিরভাগ ক্ষেত্রেই 3, 2, তারপর 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন তুমি ব্যতিক্রমগুলো মনে রাখবা। ব্যতিক্রম মনে রাখবা 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর কি আছে 3 ডিগ্রি, এই স্থায়িত্বের ক্রম, ঠিক আছে। স্থায়িত্বের ক্রম আমরা এটা কোন কোন জায়গায় পড়বো? ফার্স্টে আমরা পড়বো এটা আচ্ছা অ্যালকোহলের অম্লধর্মিতা, ঠিক আছে। অ্যালকোহলের অম্লধর্মিতা, অম্লধর্মিতা হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ঠিক আছে। আরেকটা মনে রাখবো যে অ্যালকোহল, আর আমরা এটা মাত্র কি হয় কার্বনিয়াম না, কার্বানায়নের স্থায়িত্বের ক্রম, কার্বানায়নের স্থায়িত্বক্রম, কার্বনায়নের স্থায়িত্বক্রম হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ঠিক আছে। আর SN2 বিক্রিয়ার সক্রিয়তা, ঠিক আছে, SN2 বিক্রিয়ার সক্রিয়তা, ঠিক আছে। আচ্ছা এটা হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে তুমি এটা মনে রাখবা। তোমাদের বই আরেকটা আছে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এটা আমরা কি পড়ছিলাম বলতো? এমিনের ক্ষারধর্মিতা, ঠিক আছে। এমিনের যে ক্ষারধর্মিতা আছে তার সক্রিয়তা সিরিজ হবে এমিনের ক্ষারধর্মিতা, এটা হবে 2, 1 ক্ষারধর্মিতা, ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে চাইছে কি কার্বনিয়ামের না, তাহলে কার্বনিয়াম হবে 3, 2, 1। এখানে কোয়েশ্চেনটা একটু ভুল আছে বুঝছো তোমাদের অ্যান্সারে। তুমি এটা অ্যান্সার হবে সি, যদি তুমি এটাকে উল্টায় দাও, চিহ্নগুলো উল্টায় দাও, ঠিক আছে। চিহ্ন যদি উল্টায় দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো 3 ডিগ্রি কীভাবে বুঝবো? এই যে কার্বন সাথে কয়টা আর আছে? 3টা আছে না, তাহলে এটা 3 ডিগ্রি। এটা আর কয়টা আছে? 2টা আছে, তাহলে 2 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে যে ইথাইলমূলক, ঠিক আছে। তাহলে 3, 2, 1, তাহলে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। যেহেতু কার্বনিয়াম হবে 3, 2, 1, সবগুলোই 3, 2, 1, শুধুমাত্র এক্সেপ্ট এই 4টা জিনিস, এই 4টা মনে রাখবা। তাহলে বাকিগুলো সবগুলো কি হবে? 3, 2, 1 হবে। ওকে এরপরে চলে আসি এমিনেটটা, এই যে এটা পড়বা 2, 1, 3, ঠিক আছে, 2, 1, 3। এরপর সে কার্বনায়নের স্থায়িত্ব, কার্বনায়নের স্থায়িত্ব কি হবে বলতো? 1, 2, তারপর 3, ঠিক আছে, 1, 2, 3। আচ্ছা 1, 2, 3 এটা হবে, ঠিক আছে। দেখো কিভাবে আমি বের করি। প্রথমত মিথাইল মূলক হবে, তারপর দেখো এখানে কয়টা আর আছে? একটা, তাহলে 1 ডিগ্রি, এটা 2টা আছে, এটা 3টা আছে, তাহলে 3, 1, 2, 3 হবে কার্বনায়নের স্থায়িত্ব। এরপর দেখেছি হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনের সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? অ্যানথ্রাসিনে কয়টা কার্বন বেনজিন চক্র থাকে ভাই? 3টা বেনজিন চক্র থাকে, মনে থাকবে 3টা বেনজিন চক্র থাকে। তাহলে হাকেল নিয়মে আমরা জানি 4n+2, এখানে n এর মানটা কি ভাই বলতো? বেনজিন চক্রের সংখ্যা। বেনজিন চক্র কয়টা আছে বলতো? 3টা আছে, তাহলে তুমি 3টা বসে দেবা। 4 × 3 + 2 কত হবে বলতো? 3 দুগুণে 3 4 12 + 2 = 14। তাহলে কয়টা পাই ইলেকট্রন আছে বলতো? সুতরাং পাই ইলেকট্রন সংখ্যা সমান কত বলতো? 14। যত মান আসবে সেটা হবে তাই পাই ইলেকট্রন সংখ্যা। তাহলে পাই ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে কত? 14। যদি পাই ইলেকট্রন পাই বন্ধন বলতো, তাহলে পাই বন্ধন আমরা কি করতে? ইলেকট্রনকে 2 দিয়ে ভাগ করতে পারতাম। পাই বন্ধন হবে 7, ঠিক আছে। আচ্ছা এরপরটা চাই।
আচ্ছা, এরপর বলা আছে এই যৌগটিতে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কত আছে। এটা একটা ফিউরান দেওয়া আছে। ফিউরানের ক্ষেত্রে তুমি মনে রাখবা এরকম হয়ে থাকে। আসলে ফিউরানটা দেখতে মনের জন্য তার পাই বন্ধন কয়টা আছে বলতো, আসলে পাই বন্ধন থাকে দুইটা, কিন্তু অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে, ভেতরে দুইটা থাকে, বাইরে দুইটা থাকে, মানে দুইটা ইলেকট্রন থাকে। তাহলে মুক্তজোড় একটা ভেতরে থাকে, একটা বাইরে থাকে। যখন এটা সঞ্চরণ হয়, সঞ্চরণ মানে কি অনুরণ হয় না, ঘুরতে থাকে, এই যে চক্রের মধ্যে কি হবে বলতো, এটা ঘুরতে থাকবে ইলেকট্রন পাই বন্ধনগুলো। তখন কি করে, এখানে তাহলে কয়টা ইলেকট্রন আছে বলতো, পাই ইলেকট্রন 1 2 3 4, চারটা তো থাকেই, তার সাথে যে মুক্ত যে ইলেকট্রন আছে সেটা তাহলে তার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এখান থেকে বাদ দিচ্ছে দুইটা 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 চারটা, এখান থেকে দুইটা পাচ্ছি, তাহলে টোটাল 6টা। তাহলে মুক্ত সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা বলতো, সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা আছে যে 6টা। মনে থাকবে, এখান থেকে দুইটা পাচ্ছি, 1 2 3 4 5 6, তাহলে কয়টা পাচ্ছি, 6টা পাচ্ছি। ওকে, আচ্ছা। এরপর কোশ্চেন দেখি, কোনটি অপ্রতিসম এলকিন। এলকিনের মধ্যে অপ্রতিসম আমরা কি আলফা কার্বন ধারা চিন্তা করব, ঠিক আছে। দেখো এই যে এই যৌগটার মধ্যে এখানে আছে যে কি আছে বলতো, কার্যকরী মূলক আছে, তাহলে এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন। এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, ওইখানে আছে দুইটা, তাহলে এটা কি প্রতিসম, সমান আছে, প্রতিসম। এই কার্বনের কথা চিন্তা করি, দেখো এখানে ডাবল বন্ড আছে কোথায় বলতো, এই দুইটা কার্বনে, তাহলে এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন। এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে একটা, এখানেও হাইড্রোজেন আছে কয়টা বলতো, একটা, তাহলে এটা একটা প্রতিসম। এই কার্বনের মধ্যে দেখি এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, দুইটা আছে, একটা আছে, তাহলে এইটা হচ্ছে তার অপ্রতিসম এলকিন। ওকে, আচ্ছা। এরপরটা চাই আমরা, দেখো বলছে ন্যাপথালিনের যৌগের সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত আছে। ন্যাপথালিনে ভাই বলতো বেনজিন চক্র কয়টা থাকে, বেনজিন চক্র থাকে দুইটা, বেনজিন চক্র থাকে দুইটা। যদি দুইটা থাকে তাহলে আমরা পাই ইলেকট্রন সংখ্যা বের করি 4n+2, তাহলে কয়টা চক্র আছে, দুইটা আছে, 4 × 2 + 2, তাহলে 8, 8 আর যোগ 2 করতে হবে বলতো 10, তাহলে ইলেকট্রন সংখ্যা আছে 10টা, তাহলে পাই ইলেকট্রন সংখ্যা আছে 10টা। ওকে, এরপরে চলে যাই আমরা, এখানে দেখো বলা আছে নিচের কোন মূলকটি বেনজিনের বলয়ের অর্থপ্যারা নির্দেশক। মনে রাখবা ভাইয়া, অর্থপ্যারা নির্দেশক আর বলয় সক্রিয়কারী মূলক একই জিনিস। তাহলে আমরা কি হবে, বলয় সক্রিয়কারী মূলক কোনগুলো আছে সেগুলো পড়বো। আচ্ছা, একটু ফাঁকিবাজি নিয়ম আছে, বলয় সক্রিয়কারী মূলকগুলো আমরা বের করার জন্য দেখব তাদের মধ্যে কি কার্বনের মানে কয়টা হাত আছে, সিগমা বন্ধন আছে নাকি পাই বন্ধন আছে। যদি তার পাই বন্ধন না থাকে তাহলে সেটা কি হবে বলতো, বলয় সক্রিয়কারী মূলক হবে। যেমন দেখো এটা কি আছে বলতো, কিটোন দেওয়া আছে, এলডিহাইড দেওয়া আছে, এলডিহাইডের সংকেত থাকলে এরকম হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পারতেছি এই কার্বনের সাথে কি বলতো একটা পাই বন্ধন আছে না, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে যে অর্থপ্যারা নির্দেশক না, ঠিক আছে। যার মধ্যেই পাই বন্ধন থাকবে সেটা কি অর্থপ্যারা নির্দেশক হবে না। সায়ানাইডকে চিন্তা করো, সায়ানাইডের মধ্যে কি আছে বলতো, অবশ্যই দেখো তো দুইটা কি পাই বন্ধন আছে, তাহলে এটাও কি হবে না, অর্থপ্যারা নির্দেশক হবে না, এটা হবে মেটা নির্দেশক, এটাও মেটা নির্দেশক, এটাও মেটা নির্দেশক। ব্রোমিনের কথা চিন্তা করো, ব্রোমিনের মধ্যে কোনো কি পাই বন্ধন আছে, কোনো পাই বন্ধন নাই, তাহলে এটা কি হবে বলতো, একটা বলয় সক্রিয়কারীমূলক বা অর্থপ্যারা নির্দেশক। নাইট্রোর কথা চিন্তা করো, নাইট্রোর মধ্যে হচ্ছে যে এরকম সংকেতটা থাকে, নাইট্রোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, পাই বন্ধন আছে, তাহলে এটা কি হবে, মেটা নির্দেশক হবে। ওকে, তাহলে মেটা আর অর্থপ্যারা বুঝতে পারতেছো। অর্থপ্যারার বিষয়টা কি, বলয় যখন সক্রিয় করে মানে এটা একটা বেনজিন, ঠিক আছে। বেনজিনে যখন মনে করো একটা অর্থপ্যারা নির্দেশক চলে আসে, মনে করো ব্রোমিন চলে আসলো, তখন এটা কি হবে, অর্থ এবং প্যারা অবস্থানে, কি বলছি, অর্থ এবং প্যারা অবস্থান, এটা অর্থ অবস্থান এবং প্যারা অবস্থান, এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে কি, অর্থ এবং প্যারা অবস্থানে। ওকে, তাই এটাকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। আর মেটা নির্দেশকে কি হবে, মেটা অবস্থানে, ঠিক আছে। এই যৌগগুলো থাকার কারণে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। ওকে, আচ্ছা। এরপর চলে আসি আমরা, নিচের কোন মূলটি বেনজিনের মেটা নির্দেশক। মেটা নির্দেশক তাহলে কি বের করতে হবে কি, যার মধ্যে একটা পাই বন্ধন থাকবে সেটা হবে একটা মেটা নির্দেশক হবে। তাহলে আমি একটু আঁকার চেষ্টা করি, এটা দেখো, এটা আমরা নাইট্রোজেনের কয়টা হাত থাকে ব্যবহৃত, 3টা হাত থাকে, একটা তো এখানে দিয়ে দিতেছে, আর কি 2টা হাত থাকবে না, একটা হাইড্রোজেনকে দিবে আর এটা কি CH3 কে দিবে। তুমি বলো এটার মধ্যে কোনো কি দ্বিবন্ধন আছে, কোনো দ্বিবন্ধন আছে নাই, তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক বা বলয় সক্রিয়কারী মূলক, ঠিক আছে। তাহলে এইটা হবে না, এইটা হবে ভাইয়া। এটার মধ্যে সালফারের মধ্যে অক্সিজেন বিভক্রম 2টা থাকে, আর অন্য কিছু থাকুক যাই থাকুক, যেহেতু এখানে অক্সিজেন চলে আসছে তাহলে এটা কি বলতো, একটা পাই বন্ধন আছে, তাহলে পাই বন্ধন থাকার কারণে এটাকে হবে একটা মেটা নির্দেশক হবে। বাকি যতগুলো চিত্র একবার একটার মধ্যে কি থাকে না বলতো, কোনো দ্বিবন্ধন থাকে না, মানে হচ্ছে যে কোনো পাই বন্ধন থাকে না, তাহলে এগুলো কি হবে বলতো, এগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হবে। শুধু মেটা নির্দেশক কোনটা, এইটা। ওকে, সালফোনিক অ্যাসিড। আচ্ছা, এরপর আছে নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী। সক্রিয়কারী মানে কি, অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক মানে কি, যার মধ্যে কোনো কি পাই বন্ধন থাকবে না। যেহেতু একটা অ্যাসিড, অ্যাসিডের সংকেত তুমি ভাই লিখতে পারো COOH, যেহেতু এখানে কি একটা পাই বন্ধন পেয়েছে তাহলে এটা কি হবে না বলতো, এটা মেটা নির্দেশক, এটা মেটা নির্দেশক। এরপর এটা দেখো, এটাও মেটা নির্দেশক, তার মধ্যে একটা পাই বন্ধন পেয়ে গেছি, তাহলে এটা মেটা নির্দেশক, এটা হবে না। ওকে, আচ্ছা। এরপর দেখো এটাও কি একটা, এটার মধ্যে
কোনো পাই বন্ধন আছে ভাইয়া বলো তো? কোনো পাই বন্ধন নাই। তাহলে এটাই হবে কি বলো? বেনজিন সক্রিয়কারীমূলক বা অর্থপ্যারা নির্দেশক। আর অ্যালডিহাইড তো আমরা জানি অ্যালডিহাইডের মধ্যে কি থাকে? একটা পাই বন্ধন থাকে, তাহলে এটাও হবে না, তাহলে এটা হবে। ওকে, আচ্ছা। এরপর বলা আছে নিচের কোনটি বেনজিন বলে অর্থপ্যারা নির্দেশক? বেনজিন সক্রিয়কারী, তাহলে দেখবো কোনটার মধ্যে পাই বন্ধন নাই। দেখো এটার মধ্যে পাই বন্ধন আছে, তাহলে এটা হবে না। অ্যাসিড, এটা কিটন, কিটনের মধ্যে কি পাই বন্ধন আছে? তাহলে এটা হবে না। নাইট্রো, নাইট্রোর মধ্যে কি আছে ভাইয়া বলতো? পাই বন্ধন আছে, তাহলে এটা হবে না। ঠিক আছে, আচ্ছা এই যৌগটার মধ্যে কোনো কি থাকে না বলতো? কোনো দ্বিবন্ধন থাকে না। কয় নম্বর এটা? 66। আচ্ছা, এর ফিগারটা আমরা রাখি তাহলে। দেখো নাইট্রোজেনের একটা হাত আরেকটা হাত, আরেকটা হাত কার্বনকে ধরে, এই কার্বনটা অক্সিজেনকে ধরে, এই অক্সিজেনটা কি করে? CH কে ধরে। তাহলে এটার মধ্যে কোনো কি পাই বন্ধন আছে? তাহলে পাই বন্ধন নাই, তাহলে এটা কি হয় বলতো? একটা অর্থপ্যারা নির্দেশক। এটা একটু মনে রাখবা, এটা আঁকাটা তোমরা ভুল করতে পারো পরীক্ষা হলে। এটা দেখে মনে রাখ, অনেকে মনে করে কি এটা তো ভাইয়া কিটন, তাহলে এটা কি হবে বলতো ভাইয়া? অর্থপ্যারা নির্দেশক। আসলে এটা কিটন হিসেবে থাকে না, এটা এইভাবে থাকে। ঠিক আছে, তাহলে এটা না, এটা যেন ভুল না করো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর বলা আছে বেনজিন বলয় যদি নাইট্রোমূলক থাকে, বলতো নাইট্রো ফিগারটা কি হবে? নাইট্রো ফিগারটা হবে হ্যাঁ এরকম হয়। তাহলে কি আমরা পাই বন্ধন পাচ্ছি না? পাই বন্ধন পাইলে এটা অবশ্যই কি নির্দেশক বলতো? এটা মেটা নির্দেশক। আমার মেটা নির্দেশকে আমরা বলো কয় নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়? মেটা নির্দেশকে 3 নম্বর কার্বনে। এই যেমন একটা বেনজিন, বেনজিনের মধ্যে যখন একটা নাইট্রোমূলক থাকে, NO2 নাইট্রোমূলক থাকে, তখন তার মেটা অবস্থানে মানে 3 নম্বর এবং 5 নম্বর অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি বেড়ে যাবে? ইলেকট্রন ঘনত্ব। তাহলে কয় নম্বর অবস্থানে বলতো? 3 অথবা 5। তাহলে 3 দেওয়া আছে, 3 রাখবা। ওকে, ঘনত্ব তুলনামূলক বেশি থাকে। এরপরটাতে যাই আমরা। কি বলা আছে অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি? আচ্ছা, সক্রিয়কারী মূলক বের করতে বলছে অ্যারোমেটিক যোগে, তাহলে আমরা একটু আঁকবো। দেখো এটার মধ্যে কি দ্বিবন্ধন আছে, যেটার মধ্যে দ্বিবন্ধন নাই এরকম, তাহলে এটা হবে না। ঠিক আছে, এটাও হবে না। এটা কি অ্যাসিড আছে না? অ্যাসিড আমরা জানি কি এটা হবে না। ঠিক আছে, দ্বিবন্ধন আছে, এটা হবে, এটাও হবে না। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের মধ্যে কি দ্বিবন্ধন থাকে, এইটা হবে ভাইয়া। এটার মধ্যে একটা তো আমরা দেখতে পারতেছি কোনো পাই বন্ধন নাই, এটার মধ্যে কোনো পাই বন্ধন নাই, তাহলে এটা হবে বেনজিন সক্রিয়কারী মূলক হবে। তাহলে এটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা 6টা বাজে। এরপরটা আমরা চলে আসি। দেখো এখানে বলা আছে হ্যালোজেনো অ্যালকেন, হ্যালোজেনো অ্যালকেন, হ্যালোজেনো অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটি? এটা পড়ার আগে তুমি একটু বিক্রিয়া, আমার এই যে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য তুমি পড়বা। ঠিক আছে, আমরা বেনজিন বা জৈব যৌগের বিক্রিয়াকে আমরা 3টা ভাগে ভাগ করি। একটা সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এই সংযোজন বিক্রিয়াকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটা মুক্তমূলক সংযোজন বিক্রিয়া, আর একটা ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিকে অবশ্যই এটা পজিটিভ হবে, মনে থাকবে। ইলেকট্রোফাইল মানে কি? যাকে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে। তো পজিটিভ চার্জ যেহেতু ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আর এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফিলিক কি হবে বলতে? নেগেটিভ হবে, কারণ এটা কি হবে? নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। ওকে, আচ্ছা এখন দেখো মুক্তমূলক সংযোজন বিক্রিয়া দিবে শুধুমাত্র বেনজিন। শুধুমাত্র বেনজিন কি করবে বলতো? মুক্তমূলক সংযোজন বিক্রিয়া দিবে। তাহলে এমসিকিউ দাগালে এটা দাগাতে পারবে না? অবশ্যই দাগাতে হবে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে বলতো অ্যালকিন এবং অ্যালকাইন, মনে থাকবে। অ্যালকিন এবং অ্যালকাইন দিবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ওকে, আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে কার্বিনল মূলকগুলা, কার্বিনল কার্বনিল, কার্বনিল মূলকগুলো। কার্বনিল মূলক মানে হচ্ছে এলডিহাইড আর কিটোন, মনে থাকবে। এলডিহাইড এবং কিটোন কি হবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, মনে থাকবে। এমসিকিউর জন্য মনে রাখবা, এলডিহাইড কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। প্রতিস্থাপনকে আমরা 2টা ভাগে ভাগ করব, একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। মনে রাখবা বেনজিনটা দিবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন ছাড়া বাকি যত কিছু থাকবে সবগুলো কি হবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ওকে, আচ্ছা আরেকটা আছে অপসারণ বিক্রিয়া। মানে অপসারণ বিক্রিয়া কখনোই বেনজিন অপসারণ বিক্রিয়া দিবে না। ঠিক আছে, তাহলে বেনজিন ছাড়া বাকি সবগুলো কি হবে? অপসারণ বিক্রিয়া দিতে পারে। এখন তোমাকে বলছে বলতো হ্যালোজেনো অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে বলতো? বা 2টা ভাগে ভাগ করছি, একটা ইলেকট্রোফিলিক একটা নিউক্লিওফিলিক। এখন তুমি বলো হ্যালোজেনো অ্যালকেন এটা কি বেনজিন? এটা কি ভাই বেনজিন? বেনজিন না। তাহলে বেনজিন ছাড়া অন্য যে কোনো যৌগ থাকবে সেটা কি হবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে না। তাহলে বলতো এটার মেকানিজম কি হবে বলতো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। মনে থাকবে, আমরা প্রথমে দেখবো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া 2টা ভাগে ভাগ করছি, একটা ইলেকট্রোফিলিক একটা নিউক্লিওফিলিক। এখন দেখবো এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি আছে, যৌগটা আছে বলতো অ্যালকাইল হ্যালাইড। আমরা জানি অ্যালকাইল হ্যালাইড কখনই কি বেনজিন না। অ্যালকাইল বেনজিন এটা কি হবে? বেনজিন ছাড়া অন্য যে কোনো যৌগ। তো এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, এটা দেবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আচ্ছা পারার কথা এগুলো সবগুলো তোমাদের চলে যাবে, তোমরা তখন নোট করে নিবা, সমস্যা নাই। এরপর চলে আসি আমরা জৈব অ্যাসিডের ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? আচ্ছা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া মনে হয় কার্বন সংখ্যাটা কমে যায়। ঠিক আছে, ডিকার্বোক্সিলেশন জৈব অ্যাসিডের
আচ্ছা, তাহলে আমরা জৈব অ্যাসিড বলতে আমরা কি বলতো CH3COONA, এটা একটা জৈব অ্যাসিড। ঠিক আছে, এই জৈব অ্যাসিডের আমরা কি হবে ডিকার্বোনেশন বিক্রিয়া। ডিকার্বোনেশন বিক্রিয়া কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড আর হবে একটা চুন। ঠিক আছে, এই বিক্রিয়া আমরা জানি কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। এখানে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। এটা আমরা জানি ডিকার্বোনেশন বিক্রিয়ার নামধারী বিক্রিয়া। এখানে কি তৈরি হবে বলতে হয়? একটা অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, অ্যালকেন তৈরি হবে, এই বিক্রিয়া আমরা জানি। তাহলে আমরা যাই এরপরটা, দেখো কি বলা আছে। দেখো এটা একটা কি বলতো জৈব অ্যাসিডের লবণ। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে এটা কি বিক্রিয়া বলতে ভাইয়া? ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। একটু আগে দেখাইছি তাই না? এটা একটা নামধারী বিক্রিয়া, এটা করে ডিকার্বোক্সিলেশন। ঠিক আছে, ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া উৎপাদ কি তৈরি হয়? আমরা জানি ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া কি হয় উৎপাদ বলতো? অ্যালকেন তৈরি হবে। আচ্ছা, মনে রাখবা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় একটা কার্বন কমে যায়। কয়টা কার্বন কমে যায়? একটা কার্বন কমে যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি উৎপাদ অবশ্যই কি হবে বলতো? অ্যালকেন হবে। অ্যালকেনের মধ্যে কোনটা হবে বের করতে হবে। দেখো এখানে কার্বন কয়টা আছে? এখানে সংখ্যাটা একটু ভুল দেওয়া আছে। এখানে একটা সি হবে, CH3 CH2 COONA। এখন কার্বন সংখ্যা কয়টা আছে একটু চিন্তা করি। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। তিনটা কার্বন, তাহলে তিনটা কার্বন থেকে একটা কার্বন মাইনাস করে দেবে। তাহলে কয়টা কার্বন থাকবে? দুইটা কার্বন থাকবে। তাহলে যেই অ্যালকেনটা তৈরি হবে তার মধ্যে কার্বন সংখ্যা কয়টা থাকবে বলতো ভাইয়া? দুইটা থাকবে। তাহলে কি হবে? ইথেন তৈরি হবে। তার মধ্যে কি হবে? ইথেন তৈরি হবে। বের করি আমরা, এই যে তাহলে অ্যান্সার হবে ইথেন। তিনটা কার্বন ছিল, তিনটা কার্বন থেকে তাহলে ইথেন তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, দেখো এখানেও একটা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া দেওয়া আছে। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে। এখানে তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে? এ মানে কি? অ্যালকেন তৈরি হবে। আর কিছু বুঝতে হবে এখানে? অ্যালকেন তৈরি হবে, এই যে অ্যালকেন তৈরি হবে। পারবা না? এটা অ্যালকেন তৈরি হবে। আচ্ছা, এরপরে বিক্রিয়া দেখি। দেখো আচ্ছা, দেখো এটা হচ্ছে যে একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে যে সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েডের সাথে বিক্রিয়া করতেছে। সোডিয়াম বেনজয়েডের সাথে বিক্রিয়া করে কি প্রোডাক্ট তৈরি করছে? তুমি খালি প্রোডাক্টটা দেখো ভাইয়া। প্রোডাক্ট আছে যে কি কার্যকরীমূলক কি আছে বলতো? ও আছে না? আমরা জানি ও যদি কার্যকরীমূলক থাকে তখন এটাকে কি বলি? ইথার বলি। এটা কি বলি? ইথার বলি। এখন এটা একটা ইথার। এখন তুমি আমাকে বলতে পারবো ইথার সংশ্লেষণের কোন বিক্রিয়া নামধারী বিক্রিয়া? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে এটা কি বিক্রিয়া বলতো? উইলিয়ামসন বিক্রিয়া। মনে থাকবে, যেহেতু ইথার তৈরি হতেছে তাহলে এটা উইলিয়ামসন বিক্রিয়া। ওকে, আচ্ছা, পারবা? পারার কথা। এরপরটা চলে যাই। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে ইথাইন। ইথাইনের সংকেত তোমরা সবাই পারো না? এটাকে আমরা ইথাইন বলে থাকি। ইথাইনটা কার সাথে বিক্রিয়া করতেছে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে। ইথাইনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা জানি এখানে কার্বন কার্বন কি আছে বলতো? ত্রিবন্ধন আছে, তার মধ্যে দুইটা পাই একটা সিগমা। এখন পাই বন্ধনগুলোই তো ভাঙবে, তাই না? আচ্ছা, এখন যদি এখানে নিকেল প্রভাবক দিয়ে দিতাম, ঠিক আছে, নিকেল প্রভাবক দিয়ে দিলে আমরা জানি ডাইরেক্টলি এখানে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। ইথিন তৈরি হবে। এটা কি হবে? অ্যালকেন তৈরি হবে। মানে হচ্ছে CH3 আছে CH3 তৈরি হতো দুইটা হাইড্রোজেন নিয়ে। ঠিক আছে, ডাইরেক্ট কি হতো? অ্যালকেন তৈরি হতো নিকেল প্রভাবক থাকলে। এখানে দেখো কি প্রভাবক দেওয়া আছে একটা। আচ্ছা, এখানে কি প্রভাবক দেওয়া আছে? একটা প্রভাবক বিষ দেওয়া আছে। আমরা লেড আর হচ্ছে যে পেডমিয়াম আর হচ্ছে যে বেরিয়াম সালফার, এটাকে আমরা কি বলে থাকি বলতো? প্রভাবক বিষ বলে থাকি। প্রভাবক বিষটা কি করে? এই ইথাইনটাকে আটকায় দেয়। আটকায় দিয়ে হচ্ছে অ্যালকেন না তৈরি করে এটা কি করবে? এর মধ্যবর্তী যৌগ একটা তৈরি করবে। মধ্যবর্তী যৌগ কি আছে বলতো? মধ্যবর্তী যৌগ হচ্ছে যে এটাকে আটকায় দিয়ে এটা হবে অ্যালকিন তৈরি করবে। অ্যালকিন তৈরি করতে সাহায্য করবে। ঠিক আছে, যেহেতু এখানে একটা প্রভাবক বিষ দেওয়া আছে, এই প্রভাবক বিষের কারণে এটা কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। যেহেতু ইথাইন তৈরি আছে, ইথাইনের থেকে কি তৈরি হবে বলতো? একটা অ্যালকিন তৈরি হবে, মানে ইথিন তৈরি হবে। বুঝতে পারছি? প্রভাবক বিষের কারণে। আচ্ছা, এরপরটা চলে আসি আমরা। এখানে আছে অ্যালকাইল। দেখো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে কি আছে ভাই বলতো? অ্যাকুয়াস। এটা আমি তোমাকে আজকেই দেখাই দিছি, তাই না? যখন অ্যাকুয়াস থাকে তখন প্রোডাক্টটা কি তৈরি হয় বলতো? অ্যালকোহল তৈরি হয়, বলে দিচ্ছিলাম। অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন ক্ষার বিক্রিয়া করবে অ্যাকুয়াস অবস্থায় তখন প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয় বলতো? অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, অ্যালকোহল তৈরি হবে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, যেহেতু এটা অ্যাকুয়াস আছে, এটা আমি তো একটু আগে দেখেছি। তাহলে এটা কি হবে? অ্যালকোহল তৈরি হবে। এখন বলো এটা কি?
এক্স এর পরিবর্তে ওইচ, একক বন্ধন থেকে একক বন্ধন তৈরি হচ্ছে, তাই না? এখন দেখো তো এটা কি হচ্ছে, একটা একটা আদান প্রদান হয়েছে না, এক্সটাকে ওইচ নিয়ে নিয়েছে, আর এখানে কি হচ্ছে বলতো সোডিয়াম হ্যালাইড তৈরি হয়েছে। আদান প্রদান হচ্ছে না, যেহেতু আদান প্রদান বিক্রিয়া, সেটাকে আমরা কি বলি বলতো, প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে আমরা কি বিক্রিয়া বলি, প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ আমি তোমাকে বলছি ভাইয়া প্রতিস্থাপন বিক্রিয়া দুইটা হয়, একটা ইলেকট্রোফিলিক একটা নিউক্লিওফিলিক। আমি তোমাকে বলছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা হয় বেনজিনের ক্ষেত্রে, বলছি শুধুমাত্র বেনজিন। এটা কি বেনজিন আছে, কোনো বেনজিন নাই, যেহেতু বেনজিন ছাড়া অন্য যৌগ আছে, তাহলে এটা কি হয় বলতো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অপর নাম কি, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। ঠিক আছে, আচ্ছা আবার একটু ভালো করে দেখি। প্রথমে দেখো তো এটা কি অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াসের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে অবশ্যই এটা কি তৈরি করবে, অ্যালকোহল তৈরি হবে। আমরা জানি যখন অ্যালকোহল তৈরি হচ্ছে, একক বন্ধন থেকে একক বন্ধন তৈরি হচ্ছে, এটা হয়তো অপসারণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। যেহেতু যদি একক থেকে দ্বিবন্ধন তৈরি হতো, তাহলে এটাকে আমরা কি বলতাম বলতো, অপসারণ বিক্রিয়া বলতাম। এখানে কিছু আদান প্রদান হচ্ছে, মৌলের আদান প্রদান হচ্ছে, তাহলে অবশ্যই এটা কি বিক্রিয়া বলতো, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। আমি তোমাকে বলছি প্রতিস্থাপনকে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে যে ইলেকট্রোফিলিক, একটা নিউক্লিওফিলিক। আমরা জানি ইলেকট্রোফিলিক কে দেয়, শুধুমাত্র বেনজিন ইলেকট্রোফিলিক দেয়, বেনজিন ছাড়া বাকি সবগুলো কি দিবে বলতো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে। তাহলে এটা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে যাই। হ্যাঁ পরের কোশ্চেনে দেখো কি আছে, এস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কি তৈরি হবে। মানে এস্টার যৌগকে আমরা চিনি, ক্লোজ করে দিব 80 পর্যন্ত যাই। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বলছে এস্টারের আর্দ্র বিশ্লেষণ, তাহলে এস্টার সংকেত আমরা চিনি COOR, ঠিক আছে, এটাকে আমরা বলি এস্টার। এই এস্টারের সাথে যখন আমরা পানি যোগ করব, আমরা এস্টারিফিকেশন বিক্রিয়া পড়ছিলাম কি বলতো, যখন অ্যালকোহলের সাথে অ্যাসিডের সাথে, ঠিক আছে, অ্যাসিডের সাথে আমরা যখন কি করছিলাম, অ্যালকোহল বিক্রিয়া করছিলাম, তখন কি তৈরি হয় বলতো, এস্টার তৈরি হয়, COOR তৈরি হবে আর পানি তৈরি হবে। এখন এই বিক্রিয়াটাকে আমরা উল্টায় দিছি জাস্ট, বুঝছো? এটা কি করছি আমরা, এস্টারের সাথে আর্দ্র বিশ্লেষণ মানে পানি যোগ করছি, এস্টারের সাথে পানি যোগ করছি, তাহলে কি তৈরি হবে বলতো, একটা অ্যাসিড তৈরি হবে, আর এটা কি হবে, অ্যালকোহল তৈরি হবে। অ্যাসিড তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। দেখো এখানে জৈব অ্যাসিড আছে, তাহলে জৈব অ্যাসিড পেয়েছি, অ্যালকোহল আছে, অ্যালকোহল নাই, তাহলে এটা অ্যান্সার কি হবে, জৈব অ্যাসিড। আজকে আমরা এই অর্ধেক পর্যন্ত থাকবো, ঠিক আছে, 76 পর্যন্ত পড়বো। আমরা নেক্সট দিন হচ্ছে যে ইনশাল্লাহ বাকিটুকু করবো। এর মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকলে একটু ভাইকে জানাও, ঠিক আছে? পিডিএফটা আমরা ঘন্টাখানেকের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ পিডিএফটা আমরা ঘন্টাখানেকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। এটা নিয়ে পেজে পেয়ে যাবে। হ্যাঁ রোটু ডিএমসি গ্রুপের মধ্যে পেয়ে যাবো, কোনো টেনশন নাই। রিভিউ জানাও। হ্যাঁ রিভিউ একটু জানাও, ভাইকে জানাও কেমন ক্লাস হয়েছে। আর একটা ক্লাস দিয়ে ইনশাল্লাহ আমরা জৈব যৌগের 72টা আছে, 72 নম্বরটা একটু দেখাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে ভাইয়া জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। সোডিয়াম লবণ এসেছে, তাহলে সোডিয়াম লবণের সাথে কি যুক্ত করতেছে, ক্ষার যুক্ত করতেছে। ক্ষার যুক্ত সেটা একটা নামধারী বিক্রিয়া, এটাকে আমরা বলি ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এটাকে আমরা কি বিক্রিয়া বলি, ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। তুমি দেখবা ভাইয়া ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় কি তৈরি হয় ভাইয়া বলতো, অ্যালকেন তৈরি হয়। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়, ঠিক আছে। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। আচ্ছা আচ্ছা ভালো লাগলে রিভিউ দিবা, ঠিক আছে, শুধু এখানে বললে তো হবে না, গ্রুপের মধ্যে জানাইতে হবে, আর নাহলে যারা যারা ক্লাস করে না আফসোস করবে। কেমিস্ট্রি কোর্স আছে রোটু ডিএমসি পেজে। হ্যাঁ আর আমাদের একটা একাডেমিক কেমিস্ট্রি গ্রুপ কোর্স আছে, এটা হচ্ছে কেমিস্ট্রি 360 ডিগ্রি। তো এইটার মধ্যে তোমরা চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে। এখানে আছে আমি আছি, তারপর তোমাদের মাইনুল ভাইয়া আছে, তারপর হচ্ছে যে ইব্রাহিম আছে, অনেক ভালো ক্লাস হয়, ঠিক আছে। ওখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমাদের জন্য দোয়া থাকবে, ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট।